নমস্কার। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলি, বাড়িতে ঔষধি গাছ লাগান, টবে হোক, মাটিতে হোক, প্রাকৃতিক পন্থায় ফিরুন, হোলিস্টিক কেয়ারে ফিরুন। অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে না ভেবে সমস্ত সিস্টেমটাকে এক করে ভাবুন। এবং বিশেষ করে যারা আবার দুটো বা তিনটে ডোজ নিয়ে ফেলেছেন, করোনামৃতের ডোজ, তাঁরা তো অবশ্যই তাদের আরও বেশি করে যত্নবান হতে হবে প্রাকৃতিক পন্থার প্রতি। সুস্থ থাকতে চাইলে এ বিষয়ে ইউটিউবে আমার দুটো গুরুত্বপূর্ণ পার্টে ভিডিও আছে। তো এটা আমি সব লাইভের ক্ষেত্রেই শুরুতে বলছি, কারণ আগামীতে চিকিৎসা ব্যবস্থার যা পরিস্থিতি হতে চলেছে, তাতে করে ঘটি বাটি বিক্রি করেও কিন্তু আপনাদের স্বাস্থ্যকে আপনারা রক্ষা করতে পারবেন না, এবং হিতে বিপরীত হবে, বুঝতেই পাচ্ছেন। পাশাপাশি আবার ইন্স্যুরেন্সের কবলে পড়তে হবে। ইন্স্যুরেন্স ছাড়া আপনার এমন অবস্থা হয়ে যাবে আর কি, যে কোনো হেলথ কেয়ার ফেসিলিটি সবই তো বেসরকারি হাতে চলে যাবে। কিছু স্বাস্থ্য পরিষেবা, প্রসূতি মানে এইগুলো আর কি গ্রামের মানুষের তাদেরকে তো ধরে রাখতে হবে সরকারি হাসপাতালে, সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে এইসব বেসিক হেলথ কেয়ার যাতে ছোটোবেলা থেকেই গুঁজে দেওয়া যায় ভ্যাকসিন, তার জন্য অবশ্যই সরকারি পরিকাঠামো বাঁচিয়ে রাখা হবে। কিন্তু স্পেশালিস্ট ট্রিটমেন্ট যেগুলো, বিশেষ করে বুঝতেই পাচ্ছেন কোনগুলোর কথা বলছি, সেগুলো কিন্তু সবই বেসরকারি হাতে চলে যাবে। ইতিমধ্যেই গেছে অনেকেই, সরকারি হাসপাতালে টিম করে চলছে, কোনো চিকিৎসক নিয়োগ করাও হচ্ছে না। তো তাই সুস্থ থাকতে গেলে আপনাকে এই কথাটা বারবার বলি, বি ইওর ওন ডক্টর, প্রাকৃতিক পন্থায় বিশ্বাস রাখুন। আজকের লাইভের বিষয় ডেঙ্গু নিয়ে আমার আরও একাধিক ভিডিও আছে, কিন্তু যেহেতু ডেঙ্গু ভ্যাকসিন দোরগোড়ায় চলে এসেছে, তাই ডেঙ্গু নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, ভাগ করে নিতে চাইছি, যাতে আপনারা সতর্ক থাকেন। এবং অনেকেই তথ্য চান, বিশেষ করে এই মুহূর্তে আমার পেজে প্রোফাইলে বেশ কিছু মানুষের সাক্ষাৎ পাচ্ছি যারা আগে ছিলেন না, যারা ভাবাতে চান। তো তাদের জন্য এই ভিডিওটি আমি আবার করছি, সবার জন্যই করছি, কারণ এখানে যে তথ্যগুলো পাবেন সেগুলো আগের ভিডিওতে থাকলেও সেইভাবে থাকবে না, কারণ এর মধ্যে বেশ কিছু নতুন ডেভেলপমেন্ট ঘটেছে ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে। কি ভ্যাকসিন আসছে, কী জাতীয় ভ্যাকসিন, কেন সতর্ক থাকবেন, এই বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। শেষ পর্যন্ত শুনুন এবং ছড়িয়ে দিন। প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করুন। তো এবারে আমি আমার কিছু ব্যক্তিগত বিষয়ে বার্তাই বলুন, যাই বলুন, আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আমি পূর্ব মেদিনীপুর থেকে ফিরেছি। সেখানে বেশ কিছু মানুষের সঙ্গে ইন্টারাকশন হয়েছে। একটি সবার ভিডিও আপনাদের সঙ্গে ভাগও করে নিয়েছি। গোকুলপুরের একটি ভিডিও আপনারা দেখেছেন। তো এছাড়াও যেখানেই যাই আমি, আপনারা জানেন, বাসে, ট্রামে, সর্বত্রই মানুষের সাথে সংযোগ করার চেষ্টা করি। আপনারাও অনেকে করেন, আমার সহযোদ্ধা যারা আন্তরিকভাবে পাশে আছেন। তো সেখান থেকে যে কি অভিজ্ঞতা নিয়ে ফিরেছি, এখানে আমি সেই ভিডিও বললে সেই ভিডিও লম্বা হয়ে যাবে। তবু এইটুকু সংক্ষেপে বলি যে অনেক মানুষ সেদিন সবার পরেও দেখেছেন। অনেকেই, আমি মঞ্চ থেকে নেমে আসতেই অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেন, আমার নাম্বার নেন, আমিও অকাতরে আমার নাম্বার দিয়ে দিই, সেখানেও দিয়ে এসেছি। তো এটা খুব স্বাভাবিক, কারণ তারা, হ্যাঁ ভালো আছি উমাপ্রসাদ, তো সেখানে তারা অবাক হয়ে যান যে এরকম কথা তাদের আগে কেউই বলেননি, আমি প্রথম বললাম। তো তারা অকপটে জানান তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে করোনামৃত নেওয়ার পরে, এবং তারা জানান যে আমি যদি আমার কথা বা আমাকে যদি তারা আগে পেতেন, তাহলে তারা এই ডোজও নিতেন না।
যাই হোক, সেটা তাদের অভিজ্ঞতা। এখন পরিস্থিতি তো মানুষকে শেখায়। সেই সময় আমি আগে ভাগে গেলেও যে তারা শুনতেন এমনটা বলা যায় না, কারণ তখন প্যানিকের একটা বাতাবরণ ছিল। এখন আমরা অনেকেই এই প্যানিকের প্রভাব থেকে মুক্ত হয়ে চোখ কান খুলে আশপাশকে দেখার চেষ্টা করছি, তাই উপলব্ধি করতে পারছি অনেকেই বেশি করে। এটা গেল, আমি এই নিয়ে পরবর্তীকালে আরও অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ভিডিও করব। তো এবারে আসছি যে আরও একটি বিষয়, আমি বারবার করে কিন্তু আপনাদের অনুরোধ করি, আপনারা সেই অনুরোধ হয়তো আমার ভিডিও শোনেন না, যদিও অনেকে দাবি করেন আমার ভিডিও শোনেন, কিন্তু তারা মানে আমার কিন্তু যে অনুরোধগুলো করেন তার সঙ্গে ভিডিও শোনার মিল খুঁজে আমি পাই না বলেই আমি প্রসঙ্গটা আবার তুলছি। আরও একবার বলি, আপনি যদি আমার প্রোফাইলে, আমার ফ্রেন্ড লিস্টে, ইউটিউবে দীর্ঘদিন থাকেন, 1-1.5 বছর, 2 বছর, 1 বছর এরকম থাকেন, চুপচাপ থাকেন, কোনো যোগাযোগ নেই, বই মেলার নেই, কোনো জায়গায় কোনো উচ্চবাচ্য নেই, কোনো মেসেজ নেই, কিছু নেই, এবং আপনার কোনো অ্যাক্টিভিটির খবরও আমি জানি না, আপনি বলেনও না, শেয়ারও করেন না, কিছুই করেন না, যেই মাত্র আপনি বিপদে পড়লেন, কোনো একটা সমস্যায় পড়লেন, তখন আপনি আমার অধমের শরণাপন্ন হলেন, এই রকম ধরনের ব্যাপারকে কিন্তু এড়ানো শুরু করেছি। কারণ কি, আমার তিক্ত অভিজ্ঞতা আছে। এরকম বেশ কিছু প্রোফাইল থেকে ইদানিংকালে এই মেসেজগুলো বাড়ছে, যাদের কোনো ছবি নেই, নামও যখন আমি সেভ করতে যাচ্ছি হোয়াটসঅ্যাপে, প্রথম মেসেজ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো যা দেওয়াই আছে আপনারা জানেন, সরিয়ে গেছে চারদিকে, ইউটিউব চ্যানেলেও আছে, সেভ করতে চাইছি, কোনো নাম দেখাচ্ছে না, ফাঁকা, কোনো ডিপিতে কোনো ছবি নেই। তিনি একটি বিশেষ কেউ হয়তো ভ্যাকসিনের ব্যাপারে হেল্প চাইছেন, তাকে নাকি কেউ চাপ দিচ্ছে, তাদেরকে কার আত্মীয়কে কেউ চাপ দিচ্ছে, এরকম হতে পারে, অথবা ব্যক্তিগত কোনো শারীরিক সমস্যা, তার চিকিৎসা কীরকম আমি হোম রেমেডি দেবো, কী রেমেডি দেবো, কি খেতে বলবো, এই রকম ইন্ডিভিজুয়ালিস্টিক ট্রিটমেন্টের কথা তিনি জানতে চাইছেন আমার কাছে। অথচ আমি দেখতে পাচ্ছি প্রথমে কথা বলে দু একটা যে তারা আমার 1 ঘন্টা দূরত্বে থাকেন, আমি যেখানে থাকি, শিয়ালদা থেকে, কফি হাউস থেকে 1 ঘন্টা দূরত্বে থাকেন, বেলঘড়িয়া থেকে তো আরও কম দূরত্বে থাকেন, এইরকম বহু মানুষ থাকেন। তো তাদেরকে বলবো যে প্রথমত ব্যক্তিগতভাবে যদি আপনাকে আমি না চিনি, প্রথমেই আসি সন্তানের মানে নবজাতকের ভ্যাকসিনের ক্ষেত্রে আমার ইন্টারভেনশন কতটা হবে। আপনার সঙ্গে যদি আমার মুখোমুখি দেখা না হয়, তাহলে কি হতে পারে, পরিচয় না থাকে, তাহলে আমি আপনাকে তথ্য দিতে পারি, কিছু লিঙ্ক দিতে পারি, কিছু আরটিআই দিতে পারি, সেটা অকাতরে আমরা দিয়ে থাকি। আমি কেন, আমার সব সহযোদ্ধাই দিয়ে থাকেন, যে এই যে আরটিআই, এই যে লিঙ্ক, এই দিয়ে থাকি আমরা, কোনো সমস্যা নেই, সে আমি দিয়ে দিই। কিন্তু যদি আপনি আমার ব্যক্তিগতভাবে ইন্টারভেনশন চান, যে না দরকার হলে আমি আপনার সঙ্গে ফোনে কথা বলি, বা আপনি আশা কর্মীর নাম্বার আমাকে দিলেন, বা আমি তাকে ফোন করে তাকে সামলাই, বা স্বাস্থ্যকর্মী বা সিওমএইচ যিনি আপনাকে চাপ দিচ্ছে তার সঙ্গে কথা বলি, এইরকম যদি আপনি এক্সপেক্ট করেন, তাহলে কিন্তু আমার সাথে আপনার ব্যক্তিগত আলাপ থাকতেই হবে। নইলে এই ধরনের ইন্টারভেনশন আমি করা বন্ধ করে দিয়েছি কিছু তিক্ত অভিজ্ঞতার ফলে। কারণ কিছু ফেক মানুষ, যারা আসলে ফার্মা কোম্পানিরই প্রতিনিধি হিসেবে, তারা এরকমভাবে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি করেছিল, সেটা আমি চাই না। তাই এমনি তথ্য চাইলে, লিঙ্ক চাইলে আমি সময় পেলে আমি চেষ্টা করব দিয়ে থাকি। কিন্তু আপনি ধারের কাছে আছেন, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আপনি নিজেও বলছেন, আপনার প্রোফাইল দেখেও বোঝা যাচ্ছে, কিন্তু অধমের সঙ্গে আপনি একবারও সাক্ষাৎ করছেন না, লড়াইয়ে আপনার কোনো যোগদান নেই, শুধু নিজে ভালো থাকার জন্য যখন সমস্যায় পড়ছেন তখন আমার কথা শুধু নয়, আমাদের মতো যারা আমরা লড়াই করছি তাদের কথা মনে পড়ছে, অন্য সময় আপনাদের কোনো ভূমিকা নেই। এটা তো লড়াই, আমরা সবাই মিলে লড়ছি, এটাতে অনেক রকমের সাহায্য, পাশে থাকার ক্ষেত্র আছে,
একটু ভাবলেই বুঝতে পারবেন। সেখানে আপনারা ভূমিকা নিন। নিজে নিজে ভালো থাকা যায় না, একা একা ভালো থাকা যায় না। এই সভ্যতা এখনো পর্যন্ত আমরা যেখানে এসে পৌঁছেছি, তাতে করে এই শিক্ষাটাই বড় বেশি প্রকট হয় আমার কাছে, যে আমরা সবাই একা একা ভালো থাকতে চেয়েছি। নিজেদের সংসার, আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এটাকেই টার্গেট করে আমরা একা একা ভালো থাকতে চেয়েছি বলেই আমরা বিচ্ছিন্ন হয়েছে। আর এই বিচ্ছিন্ন হয়ে পড়েছি বলেই ওরা কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে পারছে, আমাদের ভয় দেখাতে পারছে। যেহেতু আমরা ঐক্যবদ্ধ নই, আমরা একে অপরের কথা ভাবি না, পাশের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে কি না, খেতে পাচ্ছে কি না, সেই খবরটাও আমরা রাখা ছেড়ে দিয়েছি বহু আগেই। তো তাই এই আত্মকেন্দ্রিক জগৎ থেকে বেরিয়ে আসুন, মুখোমুখি হন। শুধু আমার সঙ্গে নয়, আপনার আশপাশের যারা সহযোদ্ধা আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করুন। এরকম অনেক আছে, আমি সেই জেলা থেকে ঘুরে এসেছি, কাছাকাছি থেকে ঘুরে এসেছি, উনি জানেন, সেটা জানেন কি ওনার সময় হয়নি বা ব্যস্ত ছিলেন, আসেননি দেখা করতে। আমার কেন সময় হবে আপনার জন্য? আমি কি খুব মহানুভব মানুষ বলে আপনার মনে হয়? না 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 না, আমি কিন্তু মহানুভব মানুষ নই। তা মহানুভব মানুষ হলে তো আমি ওই স্পিরিচুয়ালিজম যারা বলে আর কি, অনেকেই দেখবেন এখন খুব আধ্যাত্মিকতা, মনের শান্তির জন্য আধ্যাত্মিকতার অনেক সংগঠন, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। গুরু কি তারা বলেন, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে, সব মেনে নাও, নিতাই গৌর ইত্যাদি ইত্যাদি বলে ভালো, মানে মেনে নিন, শান্তি। তো ওই রকমই বলতে পারতাম, মহানুভব হয়ে থাকতে পারতাম। কারোর বিরুদ্ধে আমি সোচ্চার হতাম না, ফার্মা কোম্পানির বিরুদ্ধেও সোচ্চার হতাম না। বিল গেটস সাহেব আমার কি ক্ষতি করেছে? আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করেননি উনি। আমার কি, ওদের মতো মানুষের বিরুদ্ধে বা এরকম ধরনের প্রতিষ্ঠান জায়নিস্টদের বিরুদ্ধে আমার সোচ্চার হওয়ার কি দরকার পড়েছিল কি? আমি তো চুপচাপ নিজে নিতাম না, দু একজনকে অ্যালার্ট করতাম, লেখালেখি, অন্যান্য লেখালেখি যেমন লিখতাম, পুরস্কার জায়নিস্টদের পছন্দের লেখালেখি, এই যে যেমন একজন পেলেন আর কি, হোলবার্গ পুরস্কার। তো এরকমের সুযোগ, এরকম ধরনের কি ক্যাপাবিলিটি আমার নেই? আই ডু হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। নো, এটা কিন্তু কোনো অহংকারের গল্প না, এটা একদম আত্মবিশ্বাসের গল্প। আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে জায়নিস্টদের এই টোটাল সিস্টেমের পক্ষে তাদের তুষ্ট করে, মানে তাদের ওকালতি করে, আমি যদি একা একা সাবধান হতাম, নিজেকে অ্যালার্ট করতাম যে আমি ভ্যাকসিনটা নিচ্ছি না ভাই, মিটে গেল, লোককে জানাবো কেন? সেই সময় আমি অন্যান্য ফেমিনিজম নিয়ে চর্চা করতাম, দেকাত নিয়ে চর্চা করতাম, ডিকনস্ট্রাকশন নিয়ে চর্চা করতাম, এ ধরনের কিছু লেখালেখি আমার আছে ইতিমধ্যে, সেগুলোকে নিয়ে আমি বই লিখতাম। সাইমন দ্য বোভয়াকে নিয়ে আমি আরও নতুন আঙ্গিকে কিছু লিখতাম। কি সমস্যা ছিল? ইরিগারেকে নিয়ে লিখতাম, এরকম বহু নারীবাদীকে নিয়ে লেখা যেত। ম্যারি উইলস্টনক্রাফটকে নিয়েও আবার লেখা যায়, বর্তমান প্রসঙ্গে তাকে নিয়ে এসে বহু রিসার্চ করা যায়, বহু লেখালেখি করা যায়। আর এখন নারীবাদ নিয়ে লিখলে মার্কসিজম, ফেমিনিজম, বিশেষ করে ফেমিনিজম, মার্কসিজমকে ওরা তো কিছুদিন পরেই ছুঁড়ে ফেলে দেবে, এখনও কাজে লাগাচ্ছে। এসব নিয়ে লিখলে প্রভুদের তুষ্ট করা যায়, পুরস্কার পাওয়া যায়। সোলোগামীর পক্ষে যদি লিখতাম, অটোগামীর পক্ষে লিখতাম, হোমোসেক্সুয়ালিটিকে চ্যাম্পিয়ন করে যদি কোনো থিসিস নামাতাম, জানেন তো এগুলো করা যায়। কিন্তু কেন করলাম না? আমি কেন এইভাবে সোশ্যাল মিডিয়ায় যা আমি বিশ্বাস করি সেটাই সবার সামনে এনে প্রভুদের চটালাম? কেন চটালাম? এতে করে আমাকে বহু আত্মত্যাগ করতে হয়েছে, আগামীতেও করতে হবে। পুরস্কারের বদলে তিরস্কার। তো আমি কেন করলাম? আমি একা ভালো থাকতে চাইনি, আমি আপনাদেরও চেয়েছি আপনারাও ভালো থাকুন, সতর্ক থাকুন, আপনার আগামী প্রজন্ম, আপনার নবজাতকও ভালো থাকুক, এই কামনা নিয়েই আমি তো লড়াইয়ে নেমেছি।
তাই ব্যক্তিগত ভালো থাকাটা যদি আমার একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে আপনারা আমাকে এই ভূমিকায় দেখতে পেতেন না। পেতেন কি? তাহলে এইটুকু আপনাদের কাছ থেকে আশা করতেই পারি যে আপনারাও অন্তত আমার কাছ থেকে এইটুকু শিক্ষা নেবেন যে একা একা ভালো থাকুন, পরিবারকে ছেড়ে। আমাকে তো লড়াইয়ে আপনাকে নামতে বলিনি বাবা, বলেছি, কিন্তু এইটুকু তো করা যায়। লড়াইয়ের খোঁজ খবর নেওয়া, পরিচিত হওয়া, বই যারা নিচ্ছেন সাধ্য আছে তারা তো বই কিনে পাশে থাকছেন, কারণ এটা আমার লড়াইয়ের কত বড় আশ্রয় সেটা আপনারা সবাই জানেন, বারবার বলেছি। এমনও আছে, তাদেরকেও বলেছি, এখনও কিছু দু একটি বই কিন্তু আছে, যাদের সামর্থ্য নেই তারা বলুন, আমি বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, বা সংগ্রহ করে নিজেকে সমৃদ্ধ করুন। কেন বলি? যাতে আপনার লড়াই করতে সুবিধে হয়। তো সংগ্রহ করুন, পড়ুন। আর যারা বই সংগ্রহ করছেন, কুরিয়ারে হোক বা অ্যালাইড বুকস কলেজ স্ট্রিট থেকে, দোকানের ঠিকানা আমি মাঝে মধ্যে দিয়ে থাকি, তাদেরকে অভিনন্দন জানাই। তারা তথাকথিতভাবে লড়াইয়ের ময়দানে গ্রামেগঞ্জে ঘোরা তো তাদের পক্ষে সম্ভব নয়, তাদের পরিবার আছে, তাদের জীবিকা আছে, কিন্তু তারা এইভাবে এ বই পাশে থাকার একটা বড় পন্থা। ওই যে বললাম, একটা লড়াইয়ে বিভিন্নভাবে পাশে থাকা যায়। তাই আমি অনুরোধ করছি, নবজাতকের ভ্যাকসিনের ক্ষেত্রে যদি আপনারা চান আমি কথা বলি সরাসরি, আপনারা সামলাতে না পারেন, ব্যক্তিগতভাবে আলাপ হওয়াটা অত্যন্ত জরুরি, নইলে আমি কিন্তু এগোবো না। এমনি তথ্য দিতে পারি, সে তো এমনিতেই দিয়েই দিচ্ছি, আমি ফেসবুকে অকাতরে তথ্য দিয়ে দিই, আরটিআই দিয়ে দিই, সে তো দিয়েই দিই। আর ব্যক্তিগত চিকিৎসা, মশাই আপনাকে দেখলাম না, জানলাম না, আপনারা কি মনে করেন যে আয়ুর্বেদী বলুন বা নেচার কিউরের বলুন, যে সমস্ত কিছু ঔষধি গাছগাছরা সবার সমান সহ্য হয়? কমেন্টগুলো দেখেন না, সব সমান সহ্য হয় না। ওগুলো দেখবেন, নিজেরা খেয়ে দেখবেন, ব্যবহার করে দেখবেন আপনারা নিতে পারছেন কি না। আমি যে মাঝে মাঝে টোটকাগুলো বলি, আমার পেজে বলি, প্রোফাইলে বলি, দেখবেন। যদি সব ওষুধই সবার সমান কাজে লাগতো, তাহলে প্রকৃতি এত বিকল্প তৈরি করতো না। ভিটামিন সি শুধু লেবুর মধ্যেই থাকতো, বা শুধু আমলকির মধ্যেই থাকতো, অন্য কোনো জায়গায় ভিটামিন সি থাকতো না। তাহলে এতগুলো কেন সবজি ফল প্রকৃতি তৈরি করলো যে সেগুলোতে বিভিন্ন মাত্রায় ভিটামিন সি থাকলো? কেন? ওই যে আমলকিটা হয়তো সবার সমানভাবে সহ্য হলো না, বা লেবুটা হয়তো কারোর সমান সহ্য হচ্ছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে। তো এইরকম প্রকৃতিও তো আমাদেরকে ইঙ্গিতে শেখায়, ইশারায় শেখায়। তো আপনি আমাকে দেখলেন না, 1 ঘন্টা দূরত্বে থাকেন, আলাপ করলেন না, আপনাকে দেখলামই না, আপনাকে আমি আপনার কি সমস্যা হয়েছে তার জন্য এখানে দূরে বসে টেলিমেডিসিন আপনাকে সাজেস্ট করব নাকি? তাহলে আর কি থাকলো? ফার্মা কোম্পানির চিকিৎসকদের সাথে আমাদের মতো যারা আমরা চিন্তা করার চেষ্টা করছি, ভাবার চেষ্টা করছি, কি ফারাক থাকলো বলুন তো? মানসিকতা বর্জন করুন। আর ওই ফ্রিতে বসে ঘরে বসে সব পেয়ে যাবেন, সেই মানসিকতা বর্জন করুন, নইলে সামনে বহু বিপদ। ওই যে ডেঙ্গু ভ্যাকসিনও ফ্রিতে দেবে, করোনা ভ্যাকসিনও ফ্রিতে দেবে, মানে ফ্রিতে কীরকম ফ্রিতে বুঝতেই পাচ্ছেন তো। আপনার মনে হবে ফ্রিতে দেবে, কিন্তু আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে, এই যে অফিসিয়ালি প্রায় 37,000 কোটি টাকা, আনঅফিসিয়ালি কত সেটা বলা যাবে না। অফিসিয়াল তথ্যটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আনঅফিসিয়ালি আরও বেশি। তো সেইটা তো সরকার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সিরাম ইনস্টিটিউট থেকে তো বা ভ্যাকসিন কোম্পানি থেকে তো ভ্যাকসিন কিনেছে, তো সেইটা আমাদের ফ্রিতে দিয়েছে, তাই তো? তো সেটা একই রকমভাবে ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রেও হবে, তো ফ্রিতে পাবেন। তারপরে যেটা বোঝার, এখন যা টের পাচ্ছে মানুষ, আপনিও টের পাবেন। এবারে আসছে যে পোস্টটা দিয়েছে, সেটা নিয়ে কেউ কেউ মন্তব্য করেছেন বা ইনবক্সও করেছেন। উত্তর দেওয়া সবার আমার পক্ষে সম্ভব নয়, তাই এখানেই বলে দিচ্ছি। সেটা কি,
ওই যে অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন, গায়ত্রী চক্রবর্তী স্পিভ্যাক হোলবার্গ পুরস্কার পেয়েছেন, নরওয়ে থেকে দেওয়া হয়। নোবেল প্রাইজে নরওয়ে থেকে দেওয়া হয়। নরওয়েটা যে কী জায়গা এখন, আমি নরওয়েতে ছিলাম, খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন। আমি এখানে ভিডিও দীর্ঘ হবে, আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি সেখানে শুধু একটি মাত্র মানে ছোট্ট করে সাজানোর ক্ষেত্রে বলেছিলাম, এলোমেলো করা আছে, যে দুজনই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ইন একাডেমির ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, হিউম্যানিটিজ বা লিটারেচার এসবের ক্ষেত্রে যেটা দেওয়া হয় মূলত সেটা হচ্ছে হোলবার্গ প্রাইজ, নরওয়ে থেকে দেওয়া হয়। তো পেয়েছেন এবার গায়ত্রী চক্রবর্তী স্পিভ্যাক। কেন একটা স্পিভ্যাকটা অন্যরকম লাগছে না? গায়ত্রী চক্রবর্তীটা আপনাদের কাছে অত্যন্ত পরিচিত নাম, গায়ত্রী নামটিও পরিচিত, চক্রবর্তী নামটিও পরিচিত। তো একসময় বিনয় মজুমদার আমাদের এক কবি, আপনারা জানেন, তিনিও এক সময়কার প্রতিষ্ঠিত কবি, এখন নেই। তার কবিতার ভক্ত অনেকেই আছেন। তিনি এই গায়ত্রী চক্রবর্তীর প্রেমে পড়েছিলেন জানা যায় আর কি, এবং তাকে কেন্দ্র করেই ফিরে এসো চাকা বলে একটি কাব্যগ্রন্থও লিখেছিলেন। আপনারা যারা সাহিত্য নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা জানেন। তো গায়ত্রী চক্রবর্তী তাকে আদৌ কতটা মানে পাতি বাংলায় পাত্তা দিয়েছেন বা দিয়েছিলেন কি না সেটা আমাদের কাছে তথ্য নেই। তবে এটা ঠিক যে বিনয় মজুমদারের আবেগ ছিল তার প্রতি, ভালোবাসা ছিল, এটা ব্যাপকভাবেই সবাই জানেন। তো যাই হোক, তো সেই চক্রবর্তী, গায়ত্রী চক্রবর্তী, তো তার সঙ্গে স্পিভ্যাকটা যোগ হলো, এবং এদিকে স্পিভ্যাককে ওই ট্যাবলট স্পিভ্যাক, একজন ইহুদি, তাকে তিনি বিবাহ করেছিলেন গায়ত্রী চক্রবর্তী। তো গায়ত্রী চক্রবর্তী পরবর্তীকালে আরও একজনের সঙ্গে বিবাহ হয়, ও স্পিভ্যাকের সঙ্গে ডিভোর্স হওয়ার পরে, দেবু চ্যাটার্জি বা এরকম নাম তার, চ্যাটার্জি। তো তার টাইটেলটা যে কোনো কারণেই হোক তার পছন্দ হয়নি, তো তিনি চ্যাটার্জি ব্যবহার করেন না, মানে গায়ত্রী চক্রবর্তী চ্যাটার্জি ব্যবহার করেন না, তার ব্যক্তিগত ব্যাপার, করেন না, নাই করতে পারেন, কিন্তু স্পিভ্যাকটা তার খুব প্রিয় একটা সারনেম, তিনি সেটাকে রেখেছেন। বেশ ভালো কথা। তো সেই ক্ষেত্রে আমি একটা এলোমেলো করে আমি বলতে চেয়েছিলাম যে এই অমর্ত্য সেনের স্ত্রীও হচ্ছে কিন্তু এমা রসচাইল্ড, যিনি ইহুদি এবং ধনকুবের আর কি, রসচাইল্ডের যে ট্রাস্টি বোর্ড তার একটা বড় বলতে পারেন হত্যাকর্তা, এমা রসচাইল্ড ইহুদি, এবং এই স্পিভ্যাক তিনিও ইহুদি আর কি, তার হাজব্যান্ডের যে সারনেম ছিল। তো এই একটা যোগ, ইহুদি যোগ ব্যাপারটা বলতে চেয়েছিলাম আমি সংক্ষেপে আর কি। এটা কি কাকতালীয় হতে পারে, আপনারা ভাবতেই পারেন কাকতালীয়, তো এত কাক যদি হয় তাহলে কোকিলতালীয় হয় না কেন? সবই কাকতালীয় হয়, সমস্যাটা এইখানে। তো যাই হোক, তো ছোটোবেলায় আমার মনে হতো, যখন আমি 3-4-এ পড়তাম, যখন কাকতালীয় শব্দটি আমার কানে আসে, এবং তখন আমার মনে হতো যে কোকিলতালীয় কেন হলো না, সবই কাকতালীয় হয় কেন? তো এখন আমার মনে পড়ে গেল এই ব্যাপারটা আর কি। যাই হোক, তো এক শিক্ষককে প্রশ্নও করে ফেলেছিলাম সরল মনে। তো তো সেই ক্ষেত্রে একজন প্রশ্ন করেছেন, এদের কি যোগ্যতা নেই, মেরিট নেই? আরে আলবাত আছে, কি মুশকিল বলুন তো? যোগ্যতা তো ওরা খোঁজে, যোগ্যতা না থাকলে হবে যাকে তাকে ওরা দিয়ে দেবে হোলবার্গ পুরস্কার? ভেতরে তো কিছু থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মেধা যে ডেফিনেশনটা ওরা তৈরি করে, যে অর্থে একাডেমিক নোবেল, এটা তো ওরা একটা ডেফিনেশন তৈরি করেছে, একটা সিস্টেম তৈরি করেছে, ঠিক আছে? সেই অনুসারে যে মেধা, সেটাও কি সবার থাকে? কখনোই থাকে না, অবশ্যই থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওদের যে ডেফিনেশন অনুসারে যে মেধা বা মেরিট, সেইটা যদি আপনার থাকেও, সাপোজ ইউ হ্যাভ দ্যাট এবিলিটি, ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, আপনার আছে, তা সত্ত্বেও কি আপনি পুরস্কার পাবেন? মানে ওই রকম পুরস্কার পাবেন ওটা মেধা থাকলেই হলো? না, হলো না। ইউ নিড রেকমেন্ডেশন অলসো, ইউ নিড রেকমেন্ডেশন, শুধু মেধা দিয়ে হয় না, রেকমেন্ডেশন চাই। খুব সহজ করে বলি একটু, মানে প্রভুদের খুশি করতে হবে, ন্যারেটিভটা প্রভুরা যাতে করে পছন্দ করে সেটা আপনাকে সেভাবে লিখতে হবে, বলতে হবে, এবং প্রভুরা অখুশি হন এমন কিছু বললে চলবে না। খুব সহজ করে বলি, ধরুন আপনি কোনো প্রভুর বাড়িতে
বাসন মাজেন, মানে বা ধরুন শেফ, একটু স্ট্যান্ডার্ড করেই বললাম, শেফ রান্না বান্না করেন, প্রভুর ভিলায় আপনি শেফ, আপনি একা শেফ নন, আরও একজন আছে শেফ। এবার আপনারা দুজনই দারুণ রান্না করেন, দুজনই দারুণ রকমভাবে ম্যানেজ করেন, এবং আপনারা পৃথিবীর 201টা ডিশ আপনারা জানেন, আপনিও জানেন এবং আপনার বন্ধু, ধরুন তার নাম হচ্ছে রাসেলও জানে, 201টা ডিশ জানে, এবং আপনারা প্রভুকে খুশি করবার জন্য একেবারে কম্পিট করেন যে আজ একটা নতুন ডিশ প্রভুকে খাওয়াবো, 202 নম্বর। সঙ্গে সঙ্গে রাসেল 202 নম্বর রেডি করে প্রভুকে খাওয়ালো, কন্টিনেন্টাল হোক, চাইনিজ হোক, পর্তুগিজ হোক, ইটালিয়ান হোক, কোনো, ব্যাস, দুজনেই একেবারে সমান যোগ্যতার শেফ। তো দুজনেই কি আপনারা প্রভুর পুরস্কার পাবেন? হলবার পুরস্কারই বলুন, নোবেল বলুন, যাই হোক, বা শেফের জগতে যে পুরস্কার আছে ধরুন, এরকম কোনো পুরস্কার পাবেন না। পাবেন, চান্স আছে, একবারে নয়, একটু একটু করে ওয়েট করলে পাবেন। কিন্তু ধরুন আপনি দারুণ একই রকমভাবে দারুণ রান্না করছেন, বা ওই রাসেলের চাইতে আরও বেটার রান্না করছেন, আপনি শিখে নিয়ে 250টা আইটেম আপনার মুখস্থ হয়ে গেছে, দারুণ নামাতে পারেন আপনি একেবারে, কিন্তু আপনি হঠাৎ করে একদিন বলে ফেললেন প্রভুর ঘুষ খায়। প্রভু কোনো কোনো একজন কন্ট্রাক্টর হতে পারে, বা কোনো দালাল হতে পারে, ফার্মা দালাল হতে পারে, তার সঙ্গে আঁটঘাট বেঁধে কিডনি বিক্রির, মানে অর্গান ট্রেডের সঙ্গে যুক্ত। আপনি সেটা দেখে ফেলেছেন এবং আপনি বলেও ফেলেছেন। এবার ধরুন আপনি বলে ফেলেছেন যে প্রভু অর্গান ট্রেডিং করছে, এরপরে আপনি পুরস্কার পাবেন? আপনার রান্না বান্না যতই ভালো হোক, আপনি পুরস্কার পাবেন? প্রভু, আপনি ছাঁটাই হয়ে যাবেন, লাশও পড়ে যেতে পারে। প্রাণটা বেঁচে থাকলে আপনি খুশি হবেন আর কি বোঝাতে পেরেছি? অর্থাৎ রান্নাটা আপনাকে জানতে হবে, ওটা তো আপনি শেফ যখন, আপনাকে তো রান্না জানতে হবে। আপনি যখন লেখিকা, আপনাকে তো লিখতে জানতে হবে। আপনি যখন ফেমিনিস্ট, আপনাকে তো ফেমিনিজমটা জানতে হবে, সে বিষয়ে পড়াশোনা থাকতে হবে, এটা তো মাস্ট। কিন্তু ওই যে ব্যাপারটা, প্রভু এই যে কাজগুলো করে বেড়াচ্ছে, সেগুলো বলা যাবে না। অর্গান ট্রেড করে বেড়াচ্ছে, বা মানুষকে অসুস্থ করার জন্য প্ল্যান করছে, ভ্যাকসিন ব্যবসা করছে, প্যানিক ছড়াচ্ছে। আপনি দেখছেন, আপনি তো শেফ, আপনি তো মহাপ্রভুর শেফ, অন্দরমহলের খবর জানেন, কে যাচ্ছে কে আসছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার মুখ বন্ধ থাকতে হবে। বোঝাতে পেরেছি? ব্যাপারটা ওই রকম। তাই দেখুন, এই দুজনে, যোগ্যতা নিয়ে আমি কিছু বলেছি, কোনো প্রশ্ন নেই, যোগ্যতা আছে তো, কিন্তু এরা করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কেউ একবারও কোনো মুখ খুলেছেন? আমাকে দেখান তো লিঙ্ক। যে এখন তো মেন স্ট্রিম মিডিয়াতেও খবর হচ্ছে, জার্নালেও খবর হচ্ছে, আপনারা জানেন, গোটা বিশ্বজুড়ে খবর হচ্ছে। এখন আমাদের দেশ থেকে কোভিশিল্ড তুলেও নেওয়া হয়েছে। তাহলে এরা এই ভ্যাকসিনকে এভাবে জবরদস্তি দেওয়া হয়েছিল, তার প্রতিবাদে কিছু বলেছিলেন সেই সময়? বা এখন যে এত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আমি প্রতিক্রিয়াই বলি, তো এগুলো যে হচ্ছে, তার জন্য তদন্তের দাবি করেছেন? দুজনের কেউ করেননি। চ্যালেঞ্জ দিচ্ছি, করলে কি পুরস্কার পেতেন? পেতেন না তো, পেতেন না, এটা খুব বাস্তব। অর্থাৎ যোগ্যতা ওরা যোগ্য লোকদেরই নজরে রাখে। গ্রিগরি রাসপুটিনে আমি তথ্য দিয়ে লিখেছি, লেনিন কেন নজরে ছিল তাদের, লেনিনকে কেন বাছলেন? নারদনৈতিক নয়, মেনসেভিক নয়, বলসেভিকদের কেন বাছলেন প্রভুরা? কেন তার বলসেভিকদের কাছে এত মিলিয়ন মিলিয়ন মার্ক পৌঁছে গেল? কেন পৌঁছে গেল? কারণ লেনিন ওয়াজ কেপেবল। তারা বুঝতে পেরেছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন ওয়াজ কেপেবল টু ব্রিং অ্যাবাউট রেভলিউশন অ্যান্ড টু আপরুট জার নিকোলাস দ্য সেকেন্ড। তারা বুঝতে পেরেছিলেন, তাই তারা লেনিনকে বেছেছিলেন, নজরে রেখেছিলেন।
লেনিন রাজি হয়েছিলেন, তাল মিলিয়ে চলেছিলেন, লেনিনের সঙ্গে কোনো সমস্যা হয়নি। যার পরিবারকে লেনিন উৎখাত করে দিয়েছিলেন এবং নৃশংসভাবে হত্যা করেছিলেন, সেই তথ্য আছে, ছবি তথ্য সব আছে গ্রেগরি রাসপুটিনের। ঠিক আছে, এটাই বাস্তব। তাই লেনিন বীর হয়ে গেলেন, মহাবীর। এটা শুধু ওদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, এটা হিউম্যান সাইকোলজি। আমরা কি তার ঊর্ধ্বে উঠতে পারি? আপনি ম্যাক্রো থেকে, মানে বড় লেভেল থেকে ছোট লেভেলে চিন্তা করুন না কেন, দিস ইজ হ্যাপেনিং। উই অলওয়েজ রিওয়ার্ড দোজ পিপল হু আর ফ্ল্যাটারার্স। রাজা সবসময় তোষামোদকারীকেই পুরস্কার দেন, এটা হিউম্যান সাইকোলজি। ধরুন আপনি ওই যে বড় প্রভু বললাম, তার বাড়িতে এই কম্প্যারিজনটা করলাম তো। এবার ধরুন আপনি ছোট প্রভু, আপনি ধরুন বেশি নয়, আপনি 50,000 টাকা বা আপনি হয়তো মাসে স্বামী স্ত্রী মিলিয়ে লাখখানেক টাকা উপার্জন করেন। তো আপনার বাড়িতেও তো কাজের মেয়ে আছে, রান্নার লোকও থাকতেই পারে, কারণ মাসে 1 লাখ টাকা দুজনেই চাকরি করেন, হয়তো স্কুল শিক্ষিক বা কলেজে অধ্যাপনা করেন, আপনাদেরও লোক রাখতে হয়, নাহলে সমস্যা। এবার ধরুন আপনার কোনো একটা কাজের লোক, কাজের মাসি বা রাঁধুনি আপনাদের কোনো একজনের নামে একটা কথা বলে ফেলেছে, এটা সত্যি কথা বলেছে, কিন্তু আপনি মনে মনে জানেন সত্যি কথা, সেটা আমাদের মুখের ওপরই বলে দিয়েছে, কিন্তু আপনি কি সেটা মেনে নিতে পারেন? অপ্রিয় সত্যি হলে মেনে নিতে পারবেন? থেকে ছাঁটাই করে দেবেন না? ব্যাপারটা ওই রকমই। আমরা পারি না তো। হোয়াট উই কান্ট অ্যাচিভ, হোয়াই শুড উই এক্সপেক্ট ফ্রম আদার্স? তাই পুরস্কার দেওয়ার সময় যে, মানে এখানে পুরস্কার মানে তো হোলবার্গ পুরস্কার নয় বা নোবেল নয়, এখানে হয়তো পুজোর বকশিস, শাড়ি কিনে দিলেন কাজের মেয়েকে। এবার যে আপনাকে পছন্দ করে, আপনার তোষামোদি করে, তাকে হয়তো একটা ভালো শাড়ি কিনে দিলেন একটু দামি দেখে, বা দুটো দিলেন। আর যে আপনাকে মুখের ওপর বলেছিল, তারপরে আপনি ছাড়াননি, মানবিকতার জায়গা থেকে হয়তো, বা ক্ষমা টমা চাইয়ে রেখে দিয়েছেন, যে না সে বলে ভুল স্বীকার করেছে, আর বলবো না ম্যাডাম, বা আর বলবো না, আমার ভুল হয়ে গেছে, তো তাকে আপনি একটা কম দামের শাড়ি দিলেন বা কম কিছু দিলেন, তাই না? দিস ইজ হিউম্যান সাইকোলজি। এটাকে ওভারকাম করা খুব মুশকিল। তো এটাই বড় স্কেলে ভাবুন, ম্যাক্রো স্কেলে ভাবুন, তাহলেই বুঝতে পারবেন প্রভুরা যা করেন সেটা দোষের কিছু নয়, সেটা কিন্তু খুবই স্বাভাবিক কিছু করেন, কারণ তারাও দেবতা নন, তারাও মানুষ। আর এই কারণ থেকেই আমার ওটা খুব স্যাটিসফ্যাকশন হয়, তৃপ্তি হয়, যে মানুষ মানেই নশ্বর, এবং মানুষকেই পরাজিত করা যায়, মানুষই করে। ঠিক আছে, ম্যান ক্যান বি ডিফিটেড। এখানে একটা আমরা পজিটিভ আমি দেখি, যে তারা নশ্বর মানুষ, তাদেরও চাটুকার পছন্দ হয়, তারাও চাটুকারদের পুরস্কৃত করেন, যারা তাদের ন্যারেটিভকে আপহোল্ড করে, অ্যাডভোকেট করে, প্রচার করে, সেইভাবে লেখালেখি করে, তাদেরকে তারা মাথায় তুলে পুরস্কার দেন, ব্যবহার করেন। সেটা সব ক্ষেত্রে, চলচ্চিত্রই বলুন, লেখালেখি বলুন, সর্বক্ষেত্রেই করেন, তাই নয় কি? যাই হোক, এবারে মূল বিষয়ে আসছে, ডেঙ্গু। আপনারা ইতিমধ্যেই জানেন, আমি একটি খবর শেয়ার করেছি যে কলকাতা পুরসভার মানে কর্পোরেশনের 68টি ওয়ার্ডকে মানে মারাত্মক ডেঙ্গু প্রবণ বলে ঘোষণা করা হয়েছে। মানে 2026 তো বেশি দূরে নয়, 2026-এ ভ্যাকসিনটা আসবে এবং দেওয়া শুরু হবে হয় শেষ থেকে, নয় 2027 থেকে। তো এখন থেকেই তোড়জোড় করতে হবে, তার জন্য ওরা কিন্তু আটঘাত বেঁধে নেমেছে। তো আমি শেষ অংশে আসবো, আলোচনা করব কিভাবে আপনারা স্বাস্থ্যকর্মীদেরকে ট্যাকল করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মাথা ঠান্ডা রাখতে হবে, নইলে কিন্তু এবার জরিমানা, পয়সা কড়ি এইসবের ব্যাপার আসছে, কিন্তু হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।
এবার কিন্তু ওরা জানে যে প্যানিকে তেমন কাজ হবে না, তাই ওরা অন্যরকম আটঘাট বেঁধে কাজে নামাচ্ছে স্বাস্থ্যকর্মীদের। আসছি, তার আগে আরেকবার বলে নিই, গ্রামে যারা থাকেন বিশেষ করে আগামী 2-1 মাসের মধ্যেই নিবন্ধীকরণ শুরু হচ্ছে আপনাদের পশু পাখি। কার বাড়িতে কটা হাঁস, কটা মুরগি, কটা গরু, কটা মহিষ ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু রেজিস্ট্রেশন হবে এবং একটি করে ওই যে সব ঝুলিয়ে দেওয়া হবে, QR কোড বলুন যাই বলুন। সতর্ক থাকুন। ভ্যাকসিন দেওয়া এগুলোর উদ্দেশ্য কি বলে দিচ্ছি। টোটাল কন্ট্রোল। প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে, দিয়ে আপনার গরুর দুধকে অ্যাফেক্ট করা হবে, কারণ গ্রামে প্যাকেটের দুধ ঢোকাবে ওরা। গ্রামেও এখন ঢুকে গেছে, আমি যেসব গ্রামে যাচ্ছি সেসব জায়গায় প্যাস্টুরাইজ মিল ঢুকে গেছে। গোয়ালার দুধ এখন তবুও এখন অনেক গ্রামে আছে। ওরা চাইছে টোটাল কন্ট্রোল, মানে স্বনিযুক্তিক ধ্বংস করে যাতা গোয়ালারা দুধ বিক্রি করছে, করে কমে খাচ্ছে, সেটাকে বন্ধ করে দিতে হবে। কারণ ভাতা নির্ভর করতে হবে, তাহলে মানুষ বাধ্য হয়ে ল্যাজ গুটিয়ে সব শুনবে। নিজের উপার্জন নিজে করা মানুষ তো না বলতে পারে যে না আমার কি, আমি পরোয়া করি না, আমি নিজেরটা নিজে উপার্জন করতে পারি, আমি পরোয়া করি না। এই বেপরোয়া ভাবটা ওদের পছন্দ নয়, তাই ওরা স্বনিযুক্তিকে ধ্বংস করতে চাইছে বিভিন্নভাবে। তো গ্রামে এইভাবে ভ্যাকসিন দিয়ে, যে আমার স্ট্যাচু বইটিতে এই গরুর ভ্যাকসিনে কি কি ঘটেছে গোটা বিশ্বজুড়ে সে বিষয়ে একটি রিসার্চ আর্টিকেলও আছে। স্ট্যাচু বইটি যারা সংগ্রহ করছেন অবশ্যই লেখাগুলো পড়বেন। আজকেই একজন আমার পাঠক ছবি তুলে একটি লেখা ভালো লেগেছে, বেশ কিছু লেখা বিভিন্ন লোক জানান, পড়বেন। একজন লেখকের আমি তো মানে বুঝতেই পারছেন প্রভুদেরকে ব্যাপকভাবেই চটিয়ে দিয়েছি। পুরস্কারের কোনো প্রত্যাশা করি না, ভালোবাসার একটু, মানুষ তো ভালোবাসা চায়। আমি নিন্দাকেও পরোয়া করি না, কিন্তু কারণ অনেক মানুষ প্রথম দিকে নিন্দুক এবং বন্দুক থেকে এখন অনেক কাছাকাছি চলে এসেছেন, উপলব্ধি করেছেন, তো সেটা আমি পরোয়া করি না। কিন্তু অন্তত বইপত্রগুলো পড়ে যদি একটু প্রতিক্রিয়া জানান বা বইপত্রগুলো সংগ্রহ করেন আগামী প্রজন্মের জন্য, বা আমাকে জানান যে স্যার এই বইটা নিলাম বা এই জায়গাটা পড়লাম ভালো লাগছে, তাহলে ভালো লাগে। মানে ক্রিয়েটিভিটির জায়গাটা তো, আমার যে ক্রিয়েটিভিটি যতটুকু অবশিষ্ট আছে আপনারাই তো অ্যাপ্রিসিয়েট করবেন। প্রভুরা করবে? প্রভুরা তো আমার লেখালেখিকে আসলা জ্ঞান করবে, তাই নয় কি? ওরে বাবা, যাই হোক, তাই ভ্যাকসিন এবং গরুর ক্ষেত্রে দুধ এবং বংশবিস্তার, হাঁস মুরগির ক্ষেত্রে ডিম, এগুলো ভ্যাকসিনের মাধ্যমে দিয়ে ব্যাপারটা এমন করা হবে যে পশু পাখি পালন কিন্তু অলাভজনক হয়ে উঠবে, নন প্রফিটেবল হয়ে উঠবে। তখন কি হবে? স্বাভাবিকভাবেই আপনারা এমনিতেই ঝামেলার কাজ, ভদ্রলোকের কালচার গ্রামে গঞ্জেও ঢুকে গেছে। পুকুরে স্নান করতে গিয়ে দেখি কেউ সাঁতারই কাটে না, 2-1 জন গ্রামে দেখা গেল 1000 জনের বাস, দেখা গেল পুকুরে নামছে 10 জন, বাকিরা বাড়িতেই। পুকুরে আর নামলেও তারা সাঁতার কাটবে না, কোনো রকম করে সাবানটা দিয়ে টুপ করে একটা ডুব মেরে উঠে যাবে। আমি কতজনকে বললাম আসুন ভাই, এসো ভাই, সাঁতার কাটি। কোথায়? 2-1 জন একটু চক্ষু লজ্জার পড়ে হয়তো সাঁতার কেটেছিল, কিন্তু বাস্তব এটাই। অর্থাৎ মানুষ এসব ঝামেলা, ওই নোংরা, ওই মুরগির ঘাঁটা ওই ঘাঁটা করতে চাইছে না। তো তার উপরে যদি অলাভজনক হয়ে যায়, ভ্যাকসিন দিয়ে টিমের সমস্যা এগুলো যদি হয়, দুধের সমস্যা এগুলো হয়, তাহলে মানুষ এমনিতেই ছেড়ে দেবে। ওরা এটা চাইছে। তারপরে কি হবে? গ্রামে প্যাকেটের দুধ ঢুকে যাবে, দেশি মুরগি বিলুপ্ত হয়ে যাবে। একবার তো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, ওরা মেরে দিয়েছিল। বার্ড ফ্লু তো নতুন গল্প নয় আমাদের দেশে, আগেও 2-3 বার আনা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি আনা হয়েছে, এগুলো এক্সিস্ট করে না, এগুলো প্যানিকবাজি। আনা হয়েছে, আবার আনা হবে, কারণ এরপরে বারবার লিখেছি কর্পোরেট মিট, মল থেকে মাংস কেনা বিক্রি, ল্যাব মিট তারপরে আসছে। তাই এগুলো থেকে সতর্ক থাকুন এবং সতর্ক করুন। নিবন্ধীকরণ কেন? কিছুদিন পরেই দেখবেন বার্ড ফ্লু তো লাইনে আছে, এখন ডেঙ্গু নিয়ে বার্ড ফ্লু পাশাপাশি আছে, আমি মাঝে মাঝে শেয়ার করি। ওরা কি করবে?
মুরগির জন্য 100 টাকা 150 টাকা করে লোভ দেখাবে। এই 100টা মুরগি, আপনার বাড়িতে কটা মুরগি, ওরা সেইভাবে ভ্যাকসিন অ্যালট করবে। দেখলো যে এই জেলাতে নিবন্ধীকরণ হয়ে গেলে ওরা টোটাল পিকচারটা পেয়ে যাচ্ছে, কতগুলো হাঁস আছে, কতগুলো মুরগি আছে, কতগুলো গরু আছে। এমনি এমনি করছে, পুরোটাই একেবারে সার্ভারের মাধ্যমে বাবুদের কাছে পৌঁছে যাবে যে পূর্ব মেদিনীপুরে 2,05,545টি হাঁস আছে, হয়ে গেল। দেশি মুরগি কত আছে? 1,05,027টি দেশি মুরগি আছে। এবার সেই অনুসারে জেলাভিত্তিক ভ্যাকসিন অ্যালটমেন্ট হবে। এবং ওরা ধরে নেবে যে কতদিন তাহলে এদেরকে উৎখাত করতে, মানে এইসব হাঁস মুরগি গরু এদেরকে উৎখাত করতে আর কতদিন লাগবে, ছাগল, ওরা একটা ক্যালকুলেট করে নেবে। তাই এই রেজিস্ট্রেশন, নিবন্ধীকরণ। তারপরে লোভে পড়ে ভাববে এই বার্ড ফ্লু, ভয়ানক বার্ড ফ্লু, চলে যাবে স্বাস্থ্যকর্মী আপনার বাড়িতে। এই যে আপনাদের এলাকায় আপনি জানেন না বার্ড ফ্লু দেখা দিয়েছে, এই জেলায় এসে গেল, আপনার বাড়িতে মুরগিগুলো মেরে ফেলুন, নাহলে আপনার মুরগি থেকে সব মানুষের রোগ ছড়াবে। মানুষে ছড়াচ্ছে, ওরা প্রমাণ করে দিচ্ছে, মানুষে মারাত্মক। বাপ রে বাপ, তাহলে কটা মুরগি আছে আমার বাড়িতে? আপনার বাড়িতে 15টা। ঠিক আছে, 1500 টাকা দিচ্ছি। না, 1500 টাকায় কী করে হবে বাবু? ঠিক আছে, 2000 দিয়ে দিচ্ছি, 2000 দিয়ে দিচ্ছি। এই তো গাইগুই করলেন, না ঠিক আছে 2500 দিয়ে দিচ্ছি, মেরে ফেলো, আমরাই মেরে দেবো এসে। তারপরে পিপি কিট পরে এসে একেবারে চারদিকে স্যানিটাইজেশন করে এমন একখানা বিজ্ঞানী মানে মহল তৈরি করে দেবে না। গ্রামের মানুষ তো বটেই, এবারে শিক্ষিত মানুষও মানে মুগ্ধ হয়ে, ওরে বাবা, ইহাকেই বিজ্ঞান বলে, ইহাকেই বিজ্ঞান বলে। ব্যাস, শেষ মুরগি। তারপরে ওই দেশি মুরগি যখন চারদিকে, মনে আছে দেশি মুরগি বাড়তে কত সময় লাগে, কতটা সময় লাগে। আমাদের দেশীয় প্রজাতির বীজ ওরা ধ্বংস করেছে, কিছু টিম করে টিকে আছে, তাও পাওয়া যায় না। দেশীয় প্রজাতির বীজ, ধান সব ধ্বংস করেছে ওরা। মনসান্তো, সে নিয়ে বলতে গেলে আরও ভিডিও করতে হয়। বীজের কারবারি কোথায় নেই ওরা, সারের কারবারি আছে, কীটনাশকের কারবারি আছে, ইন্টারন্যাশনাল বীজের কারবারি আছে। তো তেমন করে এই দেশি মুরগি আমাদের যে প্রজাতি সেগুলোকে ওরা ধ্বংস করবে। কিছু বাকি আছে এখনও। সহযোদ্ধাদের প্রতি আবেদন, নিজেরা শুধু একা বেঁচে থেকে থাকবেন না, অন্যদের সতর্ক করুন। নিবন্ধীকরণ করবেন না, কি হবে তাতে? ভ্যাকসিন দেবে, ভ্যাকসিন নেব না, আমাদের লাগবে না। অনুদান পাবেন, অনুদান। এই তো গ্রামে গিয়ে একজনের সঙ্গে আলাপ করে এলাম, তিনি তার সন্তানকে ভ্যাকসিন দেননি, ছোটোবেলায় পোলিও ভ্যাকসিনও দেননি। একজন সাধারণ মানুষ, ইলেকট্রিকের কাজ করেন যদ্দূর মনে হয়। সহযোদ্ধা নিরঞ্জন হালদারের অবশ্যই পরিচিত। তাকে, নিরঞ্জন হালদারের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে তিনি মণ্ডল, হালদার নয় মণ্ডল, যিনি গ্রিগরি রাসপুটিন মোড়ক উন্মোচনে মঞ্চে কিছুক্ষণের জন্য ছিলেন, আমি ডেকে নিয়েছিলাম। তো যাই হোক, তিনি যখন পোলিও ভ্যাকসিন দিতে চাননি তার সন্তানকে, তাকে বলা হয়েছিল আপনি ভাতা অনুদান পাবেন না, অনুদান বন্ধ হয়ে যাবে, ভাত পাবেন না। উনি বলে আমার অনুদানের দরকার নেই। কেন? ওই যে উনি নিজের উপার্জনটা নিজে করতে পারেন বলে বলেছিলেন। বোঝাতে পেরেছি? এই কারণেই ওরা সংযুক্তি ধ্বংস করতে চাইছে, যাতে করে আপনাকে ভাতা নির্ভর করে বাধ্য করে ভ্যাকসিন গুঁজে দিতে। বহুমুখী পরিকল্পনা, মাল্টিফ্যাসেটেড। তাই এই 200-100 টাকার জন্য আপনি মুরগি ধ্বংস করবেন, তারপরে আপনার সংযুক্তি শেষ, ওই 2500 টাকা 2000 টাকা গেল। তারপর বিধিনিষেধ আসবে, মুরগি পুষতে গেলে লাইসেন্স লাগবে, গরু পুষতে গেলে লাইসেন্স লাগবে। হ্যাঁ, ওই জন্যই রেজিস্ট্রেশন। হাসি পাচ্ছে নাকি? আমি বহু আগে বলে দিই তো, তাই হাসি পায়। এই করোনা অমৃতের ফল কি হতে পারে, ভ্যাকসিন আসার আগেই আমি বহু আগেই বলেছিলাম। তো তখনও লোকে আমাকে উন্মাদ বলেছিল, এত ভালো জিনিস, সরকার আমাদের ভালো চায় না, এইভাবেই তারা রিয়্যাক্ট করেছিলেন, উন্মাদ পাগল। এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন
যারা এখনও পাননি তারা আগামীতে পাবেন যদি প্রাকৃতিক পন্থায় না ফিরে থাকেন, বিশেষ করে কম বয়সী হলে, বিলো 50 হলে। বেশি বয়স হয়ে গেলে একটু অন্য রকমের, সে কিন্তু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বিলো 50 হলে কিন্তু সতর্ক থাকুন। আমি আবার বলছি, কেন, কারণ আছে তারও পেছনে। তো এটা কিন্তু উদ্দেশ্য। আগামীতে আবার বলছি, টিউবওয়েল বসিয়ে নিন বা কুয়ো খুলে নিন, পরে কিন্তু আর টিউবওয়েল বসানোর অনুমতি পাবেন না। নিজের মাটিতেও আপনি টিউবওয়েল বসাতে পারবেন না, পাইপ লাইনের জল খেতে হবে, পানীয় জল খেতে হবে। সতর্ক থাকুন। যাদের বাড়িতে টিউবওয়েল বসানোর জায়গা আছে বা নেই, বা একটা টিউবওয়েল আছে, সেটাকে ভালো করে নিন। বেশি দিনের সময় নেই, 2030-এর মধ্যে এগুলো সব লাগু হতে শুরু করবে। টিউবওয়েল বসানোর প্রতি মানে বোরওয়েল খোলা থেকে এগুলোর নিষেধাজ্ঞা 2025 তো 26 থেকেই আপনারা গ্রামেগঞ্জে টের পারবেন না। কুয়ো খুঁড়ে রাখুন, টিউবওয়েল খুঁড়ে রাখুন, নিজের জল, পানীয় জলের ব্যবস্থা রাখুন। নইলে ভ্যাকসিন না গুঁজলে, ভৌ না গুঁজলে পানীয় জলটা বন্ধ করে দেবে। তখন কী করবেন? ছোটাছুটি করবেন? জল না খেয়ে কতক্ষণ থাকতে পারবেন? কি পাগল লাগ মনে হচ্ছে তো? দেখতে থাকুন, ভয় দেখাচ্ছি না। আই এম জাস্ট গিভিং ইউ মেন্টাল প্রিপারেশন। দিস নট মাই জব অ্যাকচুয়ালি। আই এম এ রাইটার, বাট স্টিল I think it's my duty as a human being, as a citizen of the same country, inhabitant of the same soil. যাই হোক, সতর্ক থাকুন। এইবার আসছি কি, ডেঙ্গুতে ফিরে আসি। ডেঙ্গু 2026-এই চলে আসবে ভ্যাকসিন, তার জন্যই এই প্যানিকবাজি শুরু হয়েছে। কি কি ভ্যাকসিন আসছে আমরা একটু দেখে নিই। ডেঙ্গু সিল 3rd ফেজের ট্রায়াল শুরু হয়েছে। ডেঙ্গু সিল কাদের ভ্যাকসিন? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, অর্থাৎ কোভিশিল্ড করোনা ভ্যাকসিন যারা বানিয়েছিল, বিল গেটসের প্রিয় প্রতিষ্ঠান। ডেঙ্গু সিল 1 নম্বরে। এতে শান্তি নেই, আরও আসছে, বাজার হবে। ডেঙ্গু সিল 2026-এ এক্সপেক্ট করা হচ্ছে, 3য় ট্রায়াল চলছে। এবং এই ভ্যাকসিন ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দেশে মার্কেট করা হবে, কমার্শিয়ালাইজেশন করা হবে, সেটা পরিষ্কার বলা আছে। লিঙ্ক দিয়ে দেবো, যারা একটুখানি দেখতে, শুনতে চান, বুঝতে চান তাদের জন্য। এটি 1 নম্বর ফেভারিট বিল গেটসের ভ্যাকসিন, মানে সিরাম ইনস্টিটিউট তো বিল গেটসেরই আপন। আর কি আসছে? প্যানাসিয়া বায়োটেক, তাদের একটি ভ্যাকসিন আসছে, ট্রায়াল চলছে। আর কি? বায়োলজিক্যাল বলে একটি কোম্পানি, সবই ওরাই বানিয়েছে মনে হয় আমাদের দেশে, মানে আমাদের প্রতিষ্ঠান, সবই ওরাই বানিয়েছে, ওরাই ফান্ডিং করে, তারা বানাচ্ছে। আর যে ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস তারা, তাহলে আমাদের দেশেই কটা হচ্ছে? 4টে। আমাদের দেশেই 4টে। আমাদের দেশেই তো হবেই, আমাদের দেশেই তো ভালো বাজার না। ওরা বলছে গোটা বিশ্বের 50% পিপল ডেঙ্গুর বিপদের মধ্যে আছে। 50% অফ ওয়াল পপুলেশন, মানে ধরে রাখুন 400 কোটি। 2টো ভ্যাকসিন কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়ে গেছে। একটা ডেঙ্গভ্যাক্সিয়া, সানোফি পাস্তুরের ভ্যাকসিন, যেটা অ্যাপ্রুভ হয়েই আছে আগে, যেটা ফিলিপাইন্স, আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখানে সেই ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয় না, নিষিদ্ধ সেখানে। মানুষ প্রতিবাদ করেছে বলে, কারণ সেখানে ওই ভ্যাকসিন 8 লক্ষ শিশুকে দেওয়া হয়েছিল ট্রায়াল মোডে 2015 এরকম সময়, 2015-16 এরকম সময়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে বহু শিশু মারা যায়, অসুস্থ হয়ে পড়ে। তারপর 2017 নভেম্বরে সেই ভ্যাকসিনটি বাজার থেকে তুলে নেওয়া হয়, সরকারি পরিষেবা থেকে তুলে নেওয়া হয়। সানোফি পাস্তুর ভুল স্বীকার করে তুলে নেয়। সেই ডেনভ্যাক্সিয়া কিন্তু এখনও
অন্য দেশে, তারা তো জানে না আসলে জনগণ কি আর খবর রাখে। সরকারকে একটুখানি এদিক ওদিক করে পয়সা করে দিয়ে দিলেই হলো। আর ট্যাঁফু করলে তো আবার মাগুফুলি হওয়ার ভয় থাকে। আর লোকে ভাবে ঝামেলায় গিয়ে কী হবে ভাই, আমার পরিবারটা ভালো থাকুক, আমি প্রাইভেট জেটে ঘোরাঘুরি করি, বিদেশে যাই, মাঝে মাঝে টুকটাক ধ্যানও সেরে নিই, হ্যাঁ, আমার ভাইপোটা ভালো থাকুক, আমার ভাগ্নেটা ভালো থাকুক, কি দরকার, ওই তো আর কি। যাই হোক, সেই ডেংভ্যাক্সিয়া কিছু দেশে এখনও দেওয়া হচ্ছে, শুরু হয়েছে। আর একটি ভ্যাকসিন অ্যাপ্রুভ হয়ে আছে, TAK-003, সেটি তাকেদার ভ্যাকসিন, জাপানি কোম্পানি তাকেদা। এই দুটো ভ্যাকসিন ইতিমধ্যেই অ্যাপ্রুভড হয়ে আছে কিন্তু হুয়ের দ্বারা। এবং আমাদের যে 3টে ভ্যাকসিন ডেঙ্গুর, যেটা আমাদের দেশের টোটাল 4টে, সেগুলো যে অ্যাপ্রুভড হয়ে যাবে 2-1 মাসের মধ্যেই, সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। বেশ, তাহলে আমাদের দেশ থেকেই 4টে ভ্যাকসিন আমাদেরকে কোনটা দেওয়া হবে? আগের বারে করোনার বেলায় কটা ভ্যাকসিন আমাদের দেশ থেকে হয়েছিল? একটা ওই কোভিশিল্ড, সিরাম ইনস্টিটিউট আমাদের দেশ থেকে, বলতে ওই বিল গেটসেরই ভ্যাকসিন, কিন্তু সিরাম ইনস্টিটিউট তো আমাদের দেশেরই না, অনেকে ভালো ভাবে আমাদের দেশ আহারে। আর একটা কি, কোভ্যাক্সিন। কোনটা দেওয়া হয়েছিল? অবশ্যই সত্যি, মানে আমার ভিন্ন ভিডিও আছে, জেনেটিক্যালি মডিফাইড মসকিউটোস, অবশ্যই সত্যি, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দেখে নেবেন ইউটিউবে। তো আমি এখানেও কিছুটা বলবো। তো যে প্রসঙ্গে ছিলাম, ভুলে গেলাম কোথায় ছিলাম। যাই হোক, এই কমেন্টের উত্তর দিতে গিয়ে আমি সূত্রটা হারিয়ে ফেললাম, ফিরে আসবো, অসুবিধা নেই। তাহলে হ্যাঁ, আমাদের দেশেই 4টে, আমাদের দেশের করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল, সেটা ভারত বায়োটেকের কিছুটা, মাত্র তো খুব বেশি হলে 5-6-7% মানুষকে প্রথম দিকে দেওয়া হয়েছে। পরে তো বিল গেটসের চাপে ওই ভ্যাকসিনকে খারাপ ইত্যাদি ইত্যাদি বলে, ভালো করে ট্রায়াল হয়নি, খুব খারাপ ইত্যাদি বলে বাজার থেকে তুলে নেওয়া হয়, মানে বাধ্য করা হয় সরকারকে। সরকারও খুশি মনে আর জনতাও খুশি মনে অক্সফোর্ডের ভ্যাকসিনটা নেয় আর কি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, দারুণ, বিদেশি তো। আমাদের একটা সাদা চামড়ার প্রতি মোহ আছে, যদিও আসলে শোষকের কোনো চামড়ার রং হয় না, সেটা আমরা তো বুঝি না, কিন্তু ওই যে আমরা খুব খুশি হয়েছিলাম, বাবা বিল গেটসের ভ্যাকসিন, হ্যাঁ, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, বেশ ফল আমরা জানি চোখের সামনে। তো সেই সময় আমি একটি আর্টিকেলও কিছুদিন আগেও লিখেছিলাম, ভিডিওতেও বলেছিলাম যে কোভ্যাক্সিনের ফল কী হতে পারে, কোভিশিল্ডের ফল কতটা কী হতে পারে। তো সেই সময় অনেকে বুঝতে পারেননি, পরে অবশ্যই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে অঘটন কিছু না ঘটলে সিরাম ইনস্টিটিউটের ডেঙ্গু ভ্যাকসিনটি মার্কেট কাঁপাবে। অন্যগুলো হয়তো কিছুটা কয়েকটা জেলায় কিছু একটা করে টোরে খাবে আর কি, কিন্তু বিল গেটসের যা প্রভাব প্রতিপত্তি, তাতে করে সিরাম ইনস্টিটিউটের ডেঙ্গু সিলি কাঁপাবে বাজার মনে হচ্ছে আপাতত। সেটা যদি আবার বিল গেটস সাহেব অন্য কোনো ভ্যাকসিনে আবার এইগুলোর মধ্যে বেছে নেন প্রভু হিসেবে, দেখা যায় যে না এইটা ভালো, বেশি কার্যকরী মনে হচ্ছে আমার, মানে বিল গেটসের কাছে কার্যকরী, মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, উনি কিসের কার্য চাইছেন, ডিপপুলেশনের, অসুস্থতার কার্যক্রম, তো সেটা পছন্দ হলে দেখা গেল উনি ওটাকে ব্যাকিং করলেন, সেখানে আরও বেশি করে ইনভেস্ট করলেন। তাই মোটামুটিভাবে এখনও ডেঙ্গু সিলকে এগিয়ে রাখা যেতে পারে। এবার আসুন অন্যান্য কিছু তথ্যে চোখ রাখি, খুব গুরুত্বপূর্ণ তথ্য। প্রশ্ন জাগতেই পারে যে এই মুহূর্তে ডেঙ্গু ভ্যাকসিন কি কোথাও দেওয়া হচ্ছে? একদম তাই, দেওয়া হচ্ছে। কোথায় দেওয়া হচ্ছে? ব্রাজিলে দেওয়া হচ্ছে। কখন শুরু হয়েছে? 2024-এর সেপ্টেম্বর মাস থেকে ব্রাজিলে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া চলছে। হ্যাঁ, এরপরে বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়াচ্ছে, কিন্তু প্রথম দেওয়া শুরু হয়েছে
ব্রাজিলে, এরপরে আরও কিছু ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে দেওয়া হচ্ছে। এবং একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের জানাই যে এই ব্রাজিলে একটা অভিযোগ এসেছে, আমি লিঙ্কটা দিয়ে দেব, যে রাশিয়ান খবরের সংস্থা তারা একটা তথ্য দিয়েছে, সেটা ছড়িয়েছে। সেখানে বলা হচ্ছে যে ব্রাজিলে একটা বিশেষ মশা ছড়িয়ে, জেনেটিক্যালি মডিফাইড মসকিউটো ছড়িয়ে ব্রাজিলের ডেঙ্গু পরিস্থিতি 400% বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেটা অত্যন্ত কম ছিল, অর্থাৎ বুঝতেই পারছেন 400% মানে নট এ ম্যাটার অফ জোক, কতটা বাড়ানো হয়েছে। এই আমাদের দেশে যেমন ধরুন 2023 সালের মার্চ পর্যন্ত মাত্র 36 জন ডেঙ্গুতে মারা গেছে, মানে ওদের হিসেবেই কিন্তু বলছে। অনলি 36 পিপল ডায়েড। হয়তো 36,000 সামথিং টোটাল ইনফেকশন হয়েছিল গোটা দেশে ডেঙ্গু টেস্টে। অবশ্যই টেস্ট করলে আরও বাড়বে, ওরা তো টেস্ট আনছেই, টেস্ট রেডি হয়েই আছে, ধরে রাখুন। অনলি 36 পিপল ডায়েড, 2023-এর খবর বলছি। সেটা যদি হঠাৎ করে দেখা গেল 36,000 হয়ে গেল, তাহলে কীরকম ভয় লাগবে? তো লাগবে তো। 36 জন মারা গেছে, অতটা গায়ে লাগে না। 36,000 যদি হয়, পানিকবাজি করে, মিডিয়াকে কাজে লাগিয়ে, ডেটা ফোর্জ করে, করোনার সময় যেটা করা হয়েছিল, হ্যাঁ, ভয় যদি দেখানো যায়, তাহলে কি কাজ হবে? পুরোটা হবে না, আমাদের বেলায় তো কাজ হবেই না। কিন্তু যারা এখনও মাঝামাঝি অবস্থায় আছেন, নেব কি নেব না, নেব কি নেব না, তাদের ক্ষেত্রে কাজ হলেও হতে পারে। তো যাই হোক, সেখানে কি বলা হচ্ছে যে এই বিশেষ একটি মশা ছেড়ে দেওয়া হয়েছে বাতাবরণে। আপনারা জানেন জেনেটিক্যালি মডিফাইড মশা নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে ইউটিউবে, এখানে কিন্তু ডিটেল আলোচনা করা যাবে না, ভিডিও লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে এখানে বলছি। তো সেইখানে দাবি করা হয়েছে যে ওই মশা এনভায়রনমেন্টে রিলিজ করার পরে, অ্যাটমসফিয়ারে রিলিজ করার পরে 400% ডেঙ্গু বেড়ে গেছে ব্রাজিলে, যার ফলে মানুষ আরও ডেঙ্গুতে ভয় পাচ্ছে এবং ডেঙ্গু ভ্যাকসিনের বাজারটা বেড়েছে। বাস্তবে আপনি দেখছেন ডেঙ্গু হচ্ছে, তো আপনি ভয় তো পাবেনই, কারণ করোনা অতিক্রম করে মানুষ তো এখন আর করোনার মতো প্যানিকে সহজে যাচ্ছে না, তাই নয় কি? মানুষ এখন নিজেকে প্রশ্ন করছে, তাই তো সেই সময় তো আমি করোনায় কোনো ভিক্ষুককে মরতে দেখিনি, কোনো পাগলকে মরতে দেখিনি, তারা মাস্কও পরেনি, পথে ঘাটেও তারা ঘুরে বেরিয়েছে, আমরা নয় ঘরের মধ্যে ছিলাম। তো এই প্রশ্নগুলো এখন অনেক মানুষ নিজেকে জিজ্ঞাসা করছে, দে আর আস্কিং দিস কোশ্চেন্স। তাই তারা তো এখন সহজে ভয় পাবে না। কিন্তু যদি রেটটা বাড়িয়ে দেওয়া যায়, সত্যি সত্যি যদি আপনি দেখেন যে আপনার চারপাশে ডেঙ্গুতে মানুষ সত্যিই মরছে, ভয় পাবেন তো। এ নিয়ে আমার ভিন্ন একটি ভিডিও আছে, অ্যালার্ট থাকবেন। যারা ইতিমধ্যেই 2 বা 3টে ডোজ নিয়ে নিয়েছেন করোনা ভ্যাকসিনের, এই জন্যই পরপর আসছে, ওদের সাজানো খেলা তো। সেই ভিডিওটি ইউটিউবে আছে, সেখানে কিন্তু তথ্য বলছে, একটি আমি রিসার্চ আর্টিকেল শেয়ার করেছিলাম, যে ভ্যাকসিনেটেড পিপলদের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ হতে পারে বেশি, মানে সেটা একটা সিভিয়ার আকার কিন্তু নিতে পারে। অর্থাৎ আপনি যদি ভ্যাকসিনেটেড না হন, তাহলে 90% ক্ষেত্রেই ওদের তথ্যই বলছে যে ডেঙ্গু হলে আপনি বুঝতেই পারবেন না, অর্থাৎ অ্যাসিমটোমেটিক, অর্থাৎ আপনার কোনো সিমটমই থাকবে না। সিভিয়ার ডেঙ্গু খুব কতিপয় লোকের হয়, যদি তার প্রিভিয়াস কোনো ডেঙ্গু ইনফেকশন থাকে, এটাকে এডি বলা হয়। আমি পরে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, যাকে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট, এটা নিয়ে পরে আলোচনা করছি। কিন্তু সেটা কতিপয়ের হয়। কিন্তু তথ্য বলছে যারা 2 বা 3টে ডোজ নিয়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু ইনফেকশনের যে সিভিয়ারিটি সেটা বাড়তে পারে। অর্থাৎ এটা ওরা কাজে লাগাবে আগামীতে, ওরা এই জন্য ক্ষেত্র তৈরি করে রেখেছে। প্লাস মশা। আচ্ছা, তো এই যে খবরটা করা হলো, আমি লিঙ্ক দিয়ে দেব, সেখানে কি ফ্যাক্ট চেক হয়েছে? একদম ফ্যাক্ট চেক, ওটাই আমি আপনাদের দেব। সেখানে ফ্যাক্ট চেক হয়েছে, বুঝে না
এটা বিল গেটসের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এটা বিল গেটসের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে যে বিল গেটস মোটেই ব্রাজিলে ডেঙ্গুর মশা ছাড়েননি, কিন্তু যে ফ্যাক্ট চেক করেছে আর কি, সেসব ফ্যাক্ট চেক তো অধমের মতো লোকজনও পড়ে। আর আমাদের প্রকৃতি মস্তিষ্কটা সহজ সরল দেয়নি, জানেন তো, কূটবুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক দিয়েছে। কূটবুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক, কূটবুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক না থাকলে এই জায়নিজদের এইসব ছক ধরে ফেলা যায় না। তো যাই হোক, তো সেইখানে বলা হচ্ছে না না না, এটা ভুল। ওখানে তো বিল গেটস ডেঙ্গুর মশা ছাড়েননি, ম্যালেরিয়া আটকানোর জন্য মশা ছেড়েছিলেন। বেশ ভালো কথা। কাদের মাধ্যমে? একটা বায়োটেক ফার্ম আছে, অক্সিটেক। সেখানে বিল গেটস মিলিয়ন ডলার ঢেলেছেন। প্রথম ইনভেস্টমেন্ট যে তথ্য আমার কাছে আছে 4.1 মিলিয়ন, পরে আরও বেড়েছে। তো সেইটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। অক্সিটেক কী করে? একটা বিশেষ মশা বানায়। আগে হ্যাঁ, একটা বিশেষ মশা বানায়। কেন বানায়? বিল গেটস চাই বলে বানায়। বিল গেটস কেন চান? মানুষের মঙ্গলের জন্য মশা বানাতে চান, যাতে মানুষের ম্যালেরিয়া একদম না হয়। আহা, কি ভালো, কি ভালো, হোয়াট এ গ্রেট সোল। হ্যাঁ, মানুষের ভালোর জন্য উনি ম্যালেরিয়ার মশা তো প্রকৃতি বানিয়েছে, কি ভয়ঙ্কর প্রকৃতি, বাজে প্রকৃতি। ম্যালেরিয়ার মশা কেন তুমি বানাতে গেলে? আমি এমন মশা বানাবো মানে যেটা ম্যালেরিয়া ছড়াবে না। কি মশা বানাবো? ওল বাকিয়া। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, ইউটিউবে পারলে খুঁজে নেবেন। ওল বাকিয়া মস্কিটো, জেনেটিক্যালি মডিফাইড মস্কিটো। যদিও ওরা বলবে না না না, ও জেনেটিক্যালি মডিফাইড নয়, কিছুই না। ওটা কি? ওল বাকিয়া একটা ব্যাকটেরিয়ার নাম। ওটা হচ্ছে খুব নির্ভেজাল ব্যাকটেরিয়া, কোনো হার্মলেস ব্যাকটেরিয়া, মানে ওদের তথ্য অনুযায়ী। এবং যেটা যদি কোনো মশার মধ্যে, ওটা সব কীটপতঙ্গের মধ্যেই কম বেশি থাকে, কিন্তু ওই ডেঙ্গুর মশার মধ্যে, অ্যাডিস ইজিপ্টির মধ্যে, বা টাইগার মস্কিটো, বা এই ম্যালেরিয়ার যে অ্যানোফিলিস, এদের মধ্যে নাকি তেমন নেই, বেশি মানে ঠিকঠাক মাত্রায় নেই। থাকলে কি হতো? থাকলে ওরা ম্যালেরিয়া ছড়াতে পারতো না। কারণ ওদের যে রিসার্চ, বিল গেটস বা এই যে বিজ্ঞানের যা রিসার্চ, তারা সেটা দাবি করছে আর কি, যে ওলবাকিয়া ব্যাকটেরিয়া যদি সেই মশার মধ্যে নির্দিষ্ট পরিমাণে থাকে, তাহলে সেই মশা, সে ইডিস ইজিপ্টি হোক অথবা অ্যানোফিলিসই হোক, ম্যালেরিয়ার মশাই হোক, তারা ম্যালেরিয়া ছড়াবে না। ওটা সেলফ লিমিটিং মস্কিটো হয়ে যাবে, অর্থাৎ ডিজিজকে লিমিট করতে পারবে, বেশি ছড়াতে পারবে না। অর্থাৎ ছড়ানোর ক্ষমতা, সংক্রমণ ক্ষমতা, ভেক্টর হিসেবে রোগ ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। এই কারণেই মানব মঙ্গলের জন্য বিল গেটস মিলিয়ন ডলার অক্সিটেক নামক যে বায়োটেক কোম্পানি, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে ইনভেস্ট করেছেন। বেশ মহান ব্যাপার। বেশ, তাহলে ম্যালেরিয়া না হওয়ার জন্য তিনি এটা করেছেন। ওটা ডেঙ্গুর সঙ্গে সম্পর্ক নেই, ওটা ওল বাকিয়া মস্কিটো ম্যালেরিয়া আটকানোর জন্য করেছেন। সহজ ব্যাপার। যে কোনো ভদ্রলোক ওটা যদি পড়তে এবং দেখবেন ফিল্যান্থ্রপি, ওখানে সব ওই চ্যানেলটার নামই ফিল্যান্থ্রপি, মানে বিল গেটস মহানুভব আর কি। আপনারা জানেন, দান ধ্যান করে বিলিয়নিয়ার হয়েছেন, আমাদের টাটার মতো আর কি। তো তা ভাববেন, সত্যি তো খুবই সুন্দর, ভালো। ম্যালেরিয়া প্রকৃতি আমাদের অ্যানোফিলিস দিয়েছে, কি ডেঞ্জারাস মস্কিটো বলুন তো। আহারে, ছি, বিল গেটস সেখানে প্রকৃতির ওপর খোদকারি করছেন, খোদকারি করে বিশেষ মশা আনছেন, জেনেটিক্যালি মডিফাইড বা ওলবাকিয়া মস্কিটো, যাই হোক, মানুষের মঙ্গলের জন্য ছাড়ছেন। আমেরিকায় কয়েক জায়গায় ছেড়েছেন, ব্রাজিলেও ছেড়েছেন। ভালো তো, ভালো। এবার তাহলে প্রশ্ন করুন সেই ভদ্রলোককে, আচ্ছা যদি তাই হয়ে থাকে, তিনি যদি আটকানোর জন্যই এটা করে থাকেন, ম্যালেরিয়া তাহলে হবে না, কমে যাবে বা নির্মূল হয়ে যাবে। এই মশা তো ম্যালেরিয়া ছড়াতে পারবে না। এবং ওই মশার সঙ্গে এক্সিস্টিং মশাদের যদি শারীরিক সঙ্গম হয়, এটা নিয়ে আমার সেই ভিন্ন ভিডিও আছে। ফিজিক্যাল মশায় যদি ফিজিক্যাল রিলেশন হয়, সঙ্গম হয়, তাহলে সেটাও ওলবাকিয়া মস্কিটো থেকে সেই ব্যাকটেরিয়া তার মধ্যে যাবে এবং প্রকৃতির যে অ্যানোফিলিস মশা, সেগুলো
সংক্রমণ ক্ষমতা হারিয়ে ফেলবে। ওদের গবেষণা তাই বলছে, এবং সেই উদ্দেশ্যেই ওরা এই মশাগুলো ছাড়ছে, মিলিয়ন মিলিয়ন মশা ছাড়ছে। তাহলে ম্যালেরিয়া থাকলো না, তাহলে ভ্যাকসিন কেন? সেই বিল গেটস, যে বিল গেটস এই ওলবাকিয়া মস্কুইটোর জন্য $5 মিলিয়ন শুরুতেই ঢেলেছেন, আরও ঢালছেন, সেই বিল গেটস আবার ম্যালেরিয়া ভ্যাকসিনের জন্য 2003 সালে $168 মিলিয়ন কেন ঢাললেন, ইনভেস্ট করলেন ম্যালেরিয়া ভ্যাকসিনের জন্য। মস্কিউরিক্স, যার নাম RTS, S, আরেক নাম RTS, S, RTSS, ঢাললেন কেন? তাহলে উনি মশা যদি সত্যি সত্যি ওলবাকিয়া মস্কুইটো দিয়ে ম্যালেরিয়াটা কমিয়ে দেওয়া যায় বা হ্রাস করিয়ে দেওয়া যায়। এছাড়া আমরা জানি ম্যালেরিয়ার তো অ্যান্টিবায়োটিক বহু আগেই এসেছে। ম্যালেরিয়া হলে আমরা সেগুলোই গ্রহণ করে থাকি। কুইনাইন সালফেটের বিভিন্ন উপর ভিত্তি করে বিভিন্ন ওষুধ, ক্লোরোকুইন হতে পারে, হাইড্রোক্সিক্লোরোকুইন হতে পারে, সেভাবেই তো চলে আসছে। এভাবেই আমরা ফ্ল্যাসপেডিয়াম ফ্যালসিপ্যারাম, প্লাসমেডিয়াম ভাইভ্যাক্সের প্যারাজাইটের মতো ওগুলোকে মোকাবিলা করে থাকি, এবং গোটা বিশ্বজুড়ে ম্যালেরিয়া অ্যাকচুয়ালি কমেও গেছে। আমরা ওদের তত্ত্বই বলছে যে ম্যালেরিয়ার মৃত্যুটা অনেক কমে গেছে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ফলে। তাহলে কেন ভাই আবার ম্যালেরিয়া ভ্যাকসিন, কেন আবার মশা, ওলবাকিয়া মশা? এবার দুয়ে 4টা করে ফেলুন। অর্থাৎ বিল গেটসের মতো মহান মানুষ, যিনি চরম ভোগবাদী, তার বাড়ি নিয়ে 66,000 স্কোয়ার ফিটের ম্যানশন নিয়ে আমি লিখেছি, পেজে অনেকেই পড়েছেন। ত্যাগী মানুষ মোটেই নন, আদ্যন্ত ভোগী মানুষ। তো তিনি যদি এইরকম করে থাকেন, তাহলে সন্দেহ হবে না যে উনি সত্যি সত্যিই কি ম্যালেরিয়া আটকানোর জন্যই মশাগুলো ছাড়ছেন, ডেঙ্গু আটকানোর জন্যই মশাগুলো ছাড়ছেন। তাহলে আবার ম্যালেরিয়ার ভ্যাকসিনের জন্য এত মিলিয়ন খরচা ইনভেস্ট কেন করছেন? যদি রোগটাই উঠে যায়, রোগটাই যদি কমে যায়, লোকে তো তাহলে আর ভ্যাকসিন নেবে না। তার মানে দুয়ে 4 করলে এটাই বোঝা যায় যে রোগটা বাড়ানোর জন্য তিনি এটা করছেন, মশা ছাড়ছেন। একদম এটাই সহজ হিসেব। কূটবুদ্ধি সম্পন্ন মানুষ আমি এভাবেই দেখি ব্যাপারটা, এবং এভাবেই দেখি বলেই এতটা আপনাদেরকে ভাবাতে পেরেছি। শুধু তাই না, আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। 2003 সালে তার যে একটা এনজিও আছে, পাথ, যে এনজিওর মাধ্যমে আমাদের গুজরাট এবং তৎকালীন অন্ধ্রপ্রদেশ, বর্তমানে তেলেঙ্গানায় হাজার হাজার আদিবাসী মেয়েদেরকে সার্ভাইকাল ভ্যাকসিন গুঁজে দেওয়া হয়, এবং তার ফলে বেশ কিছু ট্রাইবাল মেয়ে তাদেরকে না জানিয়ে, উইদাউট এনি কনসেন্ট, কোনো অভিভাবকদের জানানো হয়নি, প্রিন্সিপালদের পয়সা করি খাইয়ে হোস্টেলের মেয়েদেরকে গুঁজে দেওয়া হয়। অনেকেই অসুস্থ হয়ে পড়ে এবং বেশ কয়েকজন মারাও যায়। এটা নিয়ে পার্লামেন্ট তোলপাড় হয়। এ নিয়ে বহু তথ্য আমি শেয়ার করেছি, ইউটিউবে শেয়ার করেছি, ফেসবুকে শেয়ার করেছি। সেই পাথ এনজিও, বিল গেটসের এনজিও, আগে হ্যাঁ, এরা সব করে রাখে, এনজিও বানিয়ে রাখে, বিশ্ববিদ্যালয় বানিয়ে রাখে, ফেলোশিপ বানিয়ে রাখে, পুরস্কার বানিয়ে রাখে। হ্যাঁ, তো সেই এনজিওকেই 168 মিলিয়ন উনি ঢেলেছিলেন। কত সালে? 2003 সালে। মানে আগে থেকেই খেলা তৈরি। তার ফল এখন আমরা পাচ্ছি। এখন যা দেখিতেছেন তাহা বহু পূর্বে শুরু হইয়াছিল, সূত্রপাত হইয়াছিল। ওই একই সালে 2003 সালেই, আমি দিয়ে দেব, খবরের লিঙ্ক দিয়ে দেব, অবাক হয়ে যাবেন। 2003 সালেই তিনি আবার 55 মিলিয়ন ঢালছেন। ওটা শুরু, পরে আরও ঢেলেছেন। কিসের জন্য? ডেঙ্গু ভ্যাকসিনের জন্য, ডেভেলপমেন্টের জন্য। হি ডোনেটেড $55 মিলিয়ন। কাকে? ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউটকে। এটা ওনার নিজের হাতে গড়া, ভালোবেসে গড়া। যেমন গ্যাভি গোটা বিশ্বে ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করে, সেটাও নিজে হাতে গড়া। আগে হ্যাঁ, পাথ নিজে হাতে গড়া। সেরকম ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউটকে তিনি $55 মিলিয়ন দিলেন ডেঙ্গু ভ্যাকসিন করার জন্য, তৈরি করার জন্য, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকাটা ছড়িয়ে গেল। ওটা সূত্রপাত ছিল, ওটা হচ্ছে মাধ্যম।
ওদের কাছে যায়, তারপরে ছড়ায়। আলাদা আলাদা করে তো দেওয়া মুশকিল, এত এত জায়গায়, কত জায়গায় একটা বড় লোক, একটা মান সম্মান আছে না, একটা ব্যাপার, একটা সব কিছুর একটা প্রোটোকল থাকে না। তো এবার দেখুন, তাহলে একই ইয়ার, ইন দ্য সেম ইয়ার, আই এম টকিং অ্যাবাউট 2003 years, he donated $168 million for the development of malaria vaccine. Now, vaccine is here, already approved by the World Health Organization. ফসল ফুলে গেছে, ওনার স্বপ্নের ভ্যাকসিন মস্কিউরিক্স রেডি, আমাদের দেশে আগামীতে দেওয়া হবে, একেবারে চোখ বন্ধ করে তৈরি থাকুন। তাহলে 2003 তিনি শুরু করলেন স্বপ্ন দেখা যে ম্যালেরিয়া ভ্যাকসিন দিয়ে মানুষকে ভালো রাখবেন। তার স্বপ্ন পূরণ হয়ে গেছে 2 বছর আগেই, ম্যালেরিয়ার ভ্যাকসিন তৈরি, মস্কিউরিক্স, যেটা RTS। আর কি, ওই একই সালে তিনি ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউটকে দিলেন $55 মিলিয়ন ডেঙ্গু ভ্যাকসিনের জন্য। সেটাও অলরেডি আমাদের সিরাম ইনস্টিটিউট প্রায় তৈরি করে ফেলাচ্ছে, তৈরি হচ্ছে, ট্রায়াল চলছে। অর্থাৎ পরপর একই সঙ্গে দুটো জায়গায় তিনি খেলাধুলা শুরু করলেন, মানে ফসল, বীজ বুনলেন, তার ফসল এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি। ভাবুন তো কতটা স্থিতধী মানুষ, কত দূর আগে থেকে ভাবেন, অপেক্ষা করেন, তাই তো। আচ্ছা, এবারে আসুন, ডেঙ্গু ভ্যাকসিনটা যারা বিজ্ঞানমনস্ক এখনও আছেন, কনফিউজড আছেন, তাদের জন্য এটা বলছি। এ নিয়ে আমার ভিন্ন লাইভ আছে, এখানে সংক্ষেপে বলছি। ডেঙ্গু ভ্যাকসিন যেগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে, যেমন আমি 4টের কথাই বলি, তাকেদাই বলুন, বা ওগুলো তো রেডি হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, ডেঙ্গভ্যাক্সিয়া, এগুলো সবই টেট্রাভ্যালেন্ট লাইভ অ্যাটুয়েনেটেড ভাইরাস ভ্যাকসিন। টেট্রাভ্যালেন্ট মানে কি? টেট্রা মানে কি 4, পেন্টা মানে 5, আপনারা তো জানেন। টেট্রাভ্যালেন্ট কেন? ডেঙ্গুর 4 রকম স্ট্রেন আছে, ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4, 4টে ভ্যারিয়েন্ট বলা হয়, বা সেরোটাইপও বলা হয়। এবার এই 4টে যে স্ট্রেন বা সেরোটাইপ, সেগুলোকে সমানভাবে আটকাতে পারে বলেই এর নাম টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন। টেট্রা মানে 4, 4টের বিরুদ্ধেই লড়বে, ওরা দেখিয়ে দেবে কাগজে কলমে। 80.4% এফিকাসি, কেউ বলবে 75% এফিকাসি, এগুলো থাকে ওদের। আর লাইভ অ্যাটুয়েনেটেড ভাইরাস মানে কি? মানে লাইভ অ্যাটুয়েনেটেড মানে কি? জ্যান্ত ভাইরাস আপনার শরীরে ঢোকাবে, মানে জ্যান্ত ভাইরাস আপনার শরীরে ঢোকাবে, ডেঙ্গু ভাইরাস ঢোকাবে জ্যান্ত, কিন্তু লাইভ মানে জ্যান্ত। অ্যাটুয়েনেটেড মানে দুর্বল করে দেওয়া, উইকেন্ড, অর্থাৎ শক্তিশালী নয়। ওই যে ওদের তত্ত্ব আছে যে এটা সাব ইউনিট ভ্যাকসিন, এগুলো সত্য। কি তত্ত্ব আছে? কি যে ওই যে ভাইরাসটা আপনার শরীরে দুর্বল, যেটা ডেঙ্গুর ভাইরাসটা ঢুকলো, 4 রকম, কিন্তু একটা দেবে না, কিন্তু ওই যে 4 রকমের সঙ্গে তো লড়াই করতে হবে, 4টে অ্যান্টিবডি তৈরি করতে হবে, তো সেটা দুর্বল হবে। শক্তিশালী হলে তো আপনি বিপদে পড়বেন, সমস্যা না। ওই জন্য ওটাকে বিশেষভাবে দুর্বল করে, অ্যাটুয়েনেট করে আপনার শরীরে ঢোকানো হলো। তারপরে ওদের যে তর্ক, ওই যে তারপরে যে সত্যিকারের যে শক্তিশালী ভাইরাসটা পরিবেশ থেকে আপনার শরীরে ঢুকবে, অথচ আমাদের শরীরেই ওরাই তত্ত্বে বলে যে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 380 ট্রিলিয়ন ভাইরাস আছে। উই আর মেড অফ ব্যাকটেরিয়া আর ভাইরাস, আমাদের শরীরেই তো আছে। তাহলে আবার বাইরে থেকে ঢোকার ভয়টা দেখায় ওরা, কি মুশকিল বলুন দেখি। এগুলো ভাবলেই অবাক হতে হয় যে কি তত্ত্ব, কি জার্ম থিওরি, কীভাবে আমাদের মুরগি বানাচ্ছে, হোলিস্টিক চিকিৎসা থেকে দূরে সরিয়ে মাইক্রোস্কোপিক জীবাণুর ভয় দেখাচ্ছে। আর ডেঙ্গু ভাইরাসটা কবে আবিষ্কৃত হয়েছিল? 1940-এর দশকে, এরকম সময়। অর্থাৎ যত ভাইরাস আবিষ্কৃত হয়েছে জানেন তো, সব ওই জায়নিক শক্তি যখন ক্ষমতায় এসেছে। এবং ভাইরাস যে কত বিপজ্জনক, ওই যে জার্ম থিওরি কে প্রবক্তাকে? লুই পাস্তুর। আগে, হ্যাঁ, হি অ্যাডভোকেটেড জার্ম থিওরি।
সেটাকে ভিত্তি করেই এখন যত ভ্যাকসিন, যত চিকিৎসা, মডার্ন মেডিসিন যা বলেন, সব এই জার্ম থিওরির উপর ভিত্তি করে। মানুষের ন্যাচারাল ইনফেকশন, ন্যাচারাল ইমিউনিটির কোনো দামই নেই, হোলিস্টিক ট্রিটমেন্টের কোনো দাম নেই, ইমিউন সিস্টেমের কোনো দাম নেই, সব প্যানিক। আপনি শরীরটাকে কী করে সুস্থ রেখে ইনফেকশন আটকাবেন বা ন্যাচারাল ইনফেকশনটাকে ধারণ করবেন, যেটা মৃদু হবে এবং আপনি সারভাইভ করবেন, সেই পদ্ধতি আমাদের শেখানো হয় না। খাবার দাবার থেকে শুরু করে জীবনযাপন, ব্যায়াম কিছুই বলা হয় না। বললে ওদের বাজারটা তৈরি হবে না, ভয়, বাজার তৈরি করতে হবে, আমাদের দুর্বল করতে হবে, আমাদের নাক কান গলার আলাদা আলাদা চিকিৎসক লাগবে, অথচ শরীর একসাথেই ফাংশন করে, তাই না? কি অবাক কাণ্ড, ভাবলে অবাক হতে হয়। তো যাই হোক, সেই টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন, লাইভ অ্যাটিউনেটেড ভ্যাকসিন, ওরা যে তথ্য দিচ্ছে সেইভাবে ভ্যাকসিনের যে লজিক, এরপরে যখন রিয়েল ভাইরাসটা আপনার শরীরে প্রবেশ করবে, তখন এই যে অ্যান্টিবডি আপনার শরীরে তৈরি আছে, এই যে ভ্যাকসিন দেওয়া হলো, 4 রকম শ্রেণীরই অ্যান্টিবডি তৈরি হয়ে গেল আপনার শরীরে। এবার এই ঢুকুক আর বি ঢুকুক আর সি ঢুকুক আর ডি ঢুকুক, তাহলে আপনার কিছু করতে পারবে না, আপনি সুস্থ থাকবেন, ডেঙ্গু হবে না, হলেও হসপিটালে যেতে হবে না, ইত্যাদি ইত্যাদি। হসপিটালে গেলেও বেঁচে যাবেন, এরকম আর কি করে করে আপনাকে মগজ ধোলাই করা হবে। এফিকেসি রেট কত? 80%। 20%-এর মধ্যে আপনি যদি পড়েন, না ওটা তো ধরতে হবে, ও ঠিক আছে, 80%টাই দেখুন, নেগেটিভ কেন ভাবছেন? আপনি 80%-এর মধ্যেই পড়বেন, 20%-এর মধ্যে কেন পড়বেন বলুন দেখি? না না, আপনি 80%-এর মধ্যেই পড়বেন, ঠিক আছে? কেন বলুন তো? ওরা কখনো 100% বলে না, এবং এমনও বলে যে ভ্যাকসিন নেওয়ার পরেও যে আপনার ওই রোগটা হবে না তা কিন্তু বলা যায় না, বলে তো আবার ক্ষতিপূরণের ব্যাপারে পড়ে যাবে, কম্পেনসেশনের কেসে পড়ে যাবে। কারণ আমেরিকায় এখন অনেক মানুষ আছেন, অনেক উকিল আছেন যারা এদের বিরুদ্ধে সক্রিয়, মানুষের শক্তিও বাড়ছে সেখানে। আমাদের দেশে তো সবে আমরা লড়াইটা শুরু করেছি, তাই ওরা আইনের ফাঁক রাখতে চায়। 100% বললেই যখনই ব্রেক থ্রুগুলো হয়ে যাবে, ব্রেক থ্রু ইনফেকশন বলে ওরা, মানে ভ্যাকসিন থাকা সত্ত্বেও হয়ে গেল, ওটাকে ওরা নাম দিয়েছে কি? ব্রেক থ্রু ইনফেকশন। তো সেটা যদি হয়ে যায় তাহলে তো লস্যুট হয়ে যাবে, লিটিগেশন হবে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। ইতিমধ্যেই তো আপনারা জানেন ইউরোপ আমেরিকায় এই বিভিন্ন ভ্যাকসিন, আগেকার চাইল্ডহুড ভ্যাকসিন বলুন বা এই যে সোয়াইন ফ্লু ভ্যাকসিন, এসবের ফলে বিলিয়ন বিলিয়ন ক্ষতিপূরণ ওদের দিতে হচ্ছে, সে নিয়ে আমার ভিন্ন ভিডিওও আছে। ওই জন্য ওরা এইসব আইনের বাঁচানোর জন্য, মানে আপনার মনেও একটা সাইকোলজিক্যাল হলো যে 80% ঠিক আছে, আপনি 20%টা ভাবছেন না, আপনি 80%টাই ভাবছেন, পজিটিভটা ভাবছেন, নিজেকে প্যানিকটা এমনই হয় আর কি আমাদের। এবার ভ্যাকসিনটা কেন কাজ করলো না, কেন ফিরিয়ে নিতে হলো ফিলিপাইন্স থেকে, এ নিয়ে ভিন্ন একটি ভিডিও করেছি আমি, একাধিক ভিডিও। আমি এখানে সংক্ষেপে বলি, অনেকে পরে জয়েন করেছেন, আমার চ্যানেলে এসেছেন বা আমার ফেসবুকে এসেছেন, যে ভ্যাকসিয়াতে যেটা, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, এই যে আমাদের দেশের যে ভ্যাকসিনগুলো বা গোটা বিশ্বে যে ভ্যাকসিনগুলো হচ্ছে, সেই যে স্ট্রেনগুলো ঢোকানো হচ্ছে, তার বীজটা, সিডটা কোথা থেকে নেওয়া হচ্ছে? আমেরিকান ইনস্টিটিউট অফ হেলথ, আমাদের দেশে নয়। ওরা যত্ন করে আমাদের ভালো করার জন্য, সুস্থ রাখার জন্য, ভ্যাকসিন বানানোর জন্য আগে থেকে এই সিডগুলো, বীজগুলো রেখে দিয়েছে ডেঙ্গুর, ম্যালেরিয়ার। সেই ডেঙ্গুর যেগুলো রেখে দিয়েছে, মানে কি দেখুন, সব আমেরিকা থেকে, আমেরিকান ইনস্টিটিউট অফ হেলথ সেইখান থেকে এই বীজটা, সিড সেখান থেকে এনে ভ্যাকসিন তৈরি করে 4 রকম স্ট্রেন দিয়ে, লাইভ অ্যাটিউনেটেড দিয়ে আমাদের ভালো করার জন্য উঠে পড়ে তাঁরা লেগেছেন। ধনতন্ত্র তো চাহিদা তৈরি করতে হয়, উইদাউট ডিম্যান্ড ক্যাপিটালিজম সিম্পলি পেরিসেস। এবং এই কৃত্রিমতা তো আমরাই ভালোবাসি, লাক্সারি। প্রকৃতিতে এই কৃত্রিমতা ছাড়া, কৃত্রিম চাহিদা তৈরি করা ছাড়া তো ধনতন্ত্রের, জায়নিস ক্যাপিটালিজমের কোনো ওয়ে আউটই নেই। এগুলো তো সবই ফিয়াট কারেন্সির অবদান আর এক্সপ্লয়টেশনের অবদান। তাই মাত্র গোটা বিশ্বে কয়েকশো বিলিয়নেয়ার আর কোটি কোটি হাবাতে না খেতে পাওয়া নিম্নবিত্ত স্ট্রাগল করা মানুষ। প্রকৃতি কি এইভাবেই জন্ম দিয়েছিল বিলিয়নিয়ারের? এটা তো কৃত্রিম,
দে আর প্রোডাক্টস অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড ম্যানিপুলেশন, তাই তো? তো সুতরাং তাদেরকে টিকে থাকতে গেলে এই কৃত্রিম চাহিদা ভয় দেখিয়ে হোক, বিভিন্নভাবে হোক, লাইফস্টাইলের নামে হোক, লাক্সারিয়াস লাইফস্টাইলের নামে হোক, পুরস্কারের লোভে হোক, তাদেরকে এইগুলো বিভিন্নভাবে টিকিয়ে রাখতে হয়। আদারওয়াইজ দে উইল সিম্পলি সিজ টু এক্সিস্ট। ওরা আসলে প্যানিকে থাকে। বলটা ওদের কোর্টে যে কবে আমরা ঠেলতে পারবো সেটা আমি জানি না, বাট আই হোপ ফর দ্য বেস্ট। অ্যাকচুয়ালি ওরাই প্যানিকে থাকে, কিন্তু সেটা প্রকাশ করে না ওরা। ওদের আচরণে আমি বুঝতে পারি যে ওরা প্যানিকে আছে। কি যে মানুষের এত ভয়! কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। আমরা শেক্সপিয়ার পড়ি, আমরা রবীন্দ্রনাথ পড়ি, ভয় করবো আর ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না। লোকটা নোবেল পাক, যাই হোক, তার তো কিছু অবশ্যই অবিস্মরণীয় লাইন আছে রে বাবা, অস্বীকার করি কি করে, যেগুলো প্রেরণা দেয় না মানুষকে। সে পুরস্কার পেতে গেলে তাকেও করতে হয়, কিন্তু তা বললে যোগ্যতা তো থাকে, কিছু তো কিছু থাকতে হয় ভেতরে। এমনি এমনি প্রভুরা কাউকে পুরস্কার দেয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মুখ বন্ধ রাখতে হয়। তো যাই হোক, তাহলে যেটা ডেঙ্গুভ্যাক্সিয়া, যে ভ্যাকসিনটা পরে ফিলিপাইন্স থেকে তুলে নেওয়া হয়েছিল, সেটাতে কি ঘটনা ঘটেছিল, যেখানে অনেক বিশেষজ্ঞ অ্যালার্টও করে দিয়েছিলেন যে এমনটা ঘটতে পারে। এবং এই ক্ষেত্রে আমিও কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি, লিঙ্ক পাবেন না কিন্তু এখন। কোভিশিল্ড করোনা ভ্যাকসিন কতটা ভয়ঙ্কর হতে পারে তখন লিঙ্ক ছিল না, আমার পর্যবেক্ষণ দিয়ে বলেছিলাম, হ্যাঁ সেটা ঘটে গেছে। তেমনই কিন্তু এটা লিঙ্ক পাবেন না। আমি শুধু প্রিভিয়াস যেটা ঘটেছিল ডেঙ্গুভ্যাক্সিয়া, তার কথাটা বলতে পারি, তার লিঙ্ক দিতে পারি আপনাদের। কিন্তু এই যে ডেঙ্গু সিল তৈরি হচ্ছে, সেরাম ইনস্টিটিউট বানাচ্ছে, বা ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল বানাচ্ছে, বা বায়োলজিক্যাল বানাচ্ছে, বা প্যানেসিয়া বায়োটেক বানাচ্ছে, এগুলোর তো এখনও আমাদের দেশে দেওয়া হয়নি এবং তার লিঙ্ক তো পাওয়া যাবে না। কিন্তু তাহলে কীভাবে আপনারা ভাববেন, পর্যবেক্ষণ রাখবেন, 2 2 4 করবেন। আসছি এক এক করে। তো সেইখানে কি বলা হলো যে 4টে, ওটাও টেট্রাভ্যালেন্টই ছিল ডেঙ্গুভ্যাক্সিয়া, সেখানে বেশ কিছু বিজ্ঞানী বললেন, তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল, ফার্মা কোম্পানি তাদেরকে থামিয়ে দিয়েছিল, মানে ছড়ানো হয়নি তাদের মেসেজটা, তবু তারা অ্যালার্ট করেছিলেন কি, যে 4টের যে সেরোটাইপ আছে ডেঙ্গুর, 1 2 3 4, 4টের বিরুদ্ধে সমান রকম অ্যাক্টিভ অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, এটা সম্ভব নয়, তাদের রিসার্চ তাই বলছে। তাহলে কি বিপদ হতে পারে? ডেঙ্গু এমন একটা সমস্যা, যাদের ইমিউন সিস্টেম ঠিকঠাক আছে, ইমিউনো কম্প্রোমাইজ নয় যারা, বা তাদের ক্ষেত্রে কোনো কিছুই বোঝা যায় না, মানে ওদের তথ্যই বলে 90%, তারও বেশি কোনো সিমটমই থাকে না, বোঝাই যায় না, অ্যাসিমটোমেটিক ডেঙ্গু বলে। বাকিদের ক্ষেত্রে কি হয়, সহজ করে বলি। ধরুন আপনার ইমিউন সিস্টেম কম্প্রোমাইজড হয়ে গেছে কোনো কারণে, ভ্যাকসিন নেওয়ার কারণে, বা জন্মগতভাবে কোনো সমস্যা, জিনগত কোনো প্রবলেম, বা অন্য রকমের লাইফস্টাইলের কারণে আপনার ডেঙ্গু হলো, একবার ডেঙ্গু 1 হলো, আপনার সামান্য জ্বর হলো, সেরে উঠলেন, জ্বর হলো, একটু গা ব্যথা হলো, সেরে উঠলেন, কিন্তু ইন্টারনাল হ্যামারেজ, যেটা ডেঙ্গুর একটা বড় সিভিয়ার হলে হয়, হ্যামারেজ হয়, রক্তক্ষরণ হয় ভেতরে, তো সেইটা আপনার হলো না, আপনি সারভাইভ করলেন, ঠিকে গেলেন, তো ভুলে গেলেন। এরপরে আপনার ডেঙ্গু 3 এলো, কারণ আপনার ডেঙ্গু 1 হয়েছিল, ডেঙ্গু 1কে ফাইট করার জন্য আপনার অ্যান্টিবডি তৈরি, মানে আপনার শরীর অ্যান্টিবডি তৈরি করেছিল, এবং ডেঙ্গু 1কে সে ফাইট করে হারিয়ে দিয়েছে, আপনি সারভাইভ করে গেছেন, টিকে গেছেন। তো এবার ডেঙ্গু 3 আপনার শরীরে ঢুকলো, বা ডেঙ্গু 4 ঢুকলো, বা ডেঙ্গু 1 বাদ দিয়ে যে কোনো একটা ভ্যারিয়েন্ট ঢুকলো। এবার ওই আগের অ্যান্টিবডিটা কি কাজ করবে না। ওদের রিসার্চ কি বলছে, কাজ করবে না, তখন উল্টে অকাজ করবে। কি করবে, ওই যে আগের অ্যান্টিবডি, যেটা ডেঙ্গু 1-এর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডিটা আপনার ডেঙ্গু 3 যেটা ঢুকলো তাকে অ্যাসিস্ট করবে, এইড করবে, হেল্প করে বলবে, আয় ভাই তুই সর্বনাশ কর,
ভেতরে ঢোক, আরও ভেতরে ঢুকে যা, আমি তোকে হেল্প করব। এটাকেই এক কথায় বলা হয় টার্মিনোলজিতে ADE, অর্থাৎ অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্টস। অ্যান্টিবডি যেটা তৈরি হলো আপনার শরীরে আছে, ডিপেন্ডেন্ট মানে তার উপর তৈরি করে নির্ভর করে, এনহ্যান্সমেন্ট মানে বৃদ্ধি, অ্যাগ্রেভেশন, অর্থাৎ অ্যান্টিবডি এখানে ওই স্ট্রেনটিকে হেল্প করছে এনহ্যান্স করার জন্য অসুস্থতা। বোঝাতে পেরেছি? এইটাই হলো সমস্যা। তো এইবার কি হলো, ওই যে ভ্যাকসিন যাদের দেওয়া হলো, যাদের আগে কখনো ডেঙ্গুই হয়নি, তাদেরকেও সবাইকেই তো দেওয়া হয়েছে, সবাইকেই দেওয়া হয়েছে। এইবার দেখা গেল কারো শরীর একটার ডেঙ্গু 1-এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলো, 4টের বিরুদ্ধে তো হয়নি, অসম্ভব, সেটা রিসার্চই বলে দিয়েছিল, এখনও তাই বলছে। তাহলে ডেঙ্গু 1-এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলো সেই শিশুদের শরীরে, 8 লক্ষ শিশুকে দেওয়া হয়েছিল। এবার ডেঙ্গু 4 ঢুকলো, মানে ডেঙ্গু 4-এর দ্বারা সে আক্রান্ত হলো। ডেঙ্গু 1-এর অ্যান্টিবডি রেডি আছে ভেতরে ভ্যাকসিন দেওয়ার ফলে। এবার ডেঙ্গু 4-এর অ্যান্টিবডিকে সে কী করবে, এইড করবে, হেল্প করবে, অর্থাৎ ADE তৈরি করবে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট তৈরি করবে, অর্থাৎ অসুস্থতাকে মারাত্মক আকারে নিয়ে যাবে, সেটা হ্যামারেজ পর্যন্ত হতে পারে, মৃত্যু পর্যন্ত রেয়ার ক্ষেত্রে হতে পারে। মানে ADE মানেই যে তার মৃত্যু হবে তা নয়, রক্তক্ষরণ মানেই যে তার মৃত্যু হবে তা নয়, কিন্তু ডেঙ্গুর মৃত্যু সত্যিই খুব রেয়ার, কিন্তু ওরা এখন বাড়িয়ে বাড়িয়ে দেখাবে। কিন্তু ওই একটা আশঙ্কা তৈরি হলো এবং বাস্তবে পরিণত হলো, যেটা ADE দেখতে পেলাম আমরা ফিলিপাইন্সে, যেটা 2-1 দালাল নন এমন বিজ্ঞানী সাবধান করে দিয়েছিলেন, কিন্তু তখন শোনা হয়নি। তখন ফিলিপাইন্সের একজন স্বাস্থ্য বিভাগের প্রধান যিনি ছিলেন, এক মহিলা, কি রোজ নাম, তিনি ল্যান্সেট পত্রিকায় এই ডেঙ্গুভ্যাক্সিয়া ভ্যাকসিনের গুণগান করে দারুণ আর্টিকেল লিখেছিলেন, প্রশংসা করে শিলমোহর দিয়েছিলেন যে এই ভ্যাকসিন খুব কাজে লাগবে, দারুণ ভ্যাকসিন। তার এখন বিচার চলছে যদ্দূর জানি, তবে ওদের কিছুই হবে না। বেশ কিছু স্বাস্থ্যকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং সানোফি পাস্তুরের কিছু অধিকর্তার বিরুদ্ধেও কেস করা হয়েছিল। তারপরে ভ্যাকসিনটি ফিলিপাইন্স থেকে তুলে নেওয়া হয়। কিন্তু ফার্মা কোম্পানির যা শক্তি, পরে ম্যানেজ করে নিয়ে অন্য জায়গায় দিচ্ছে, চলছে, অসুবিধে কী আছে। কিন্তু আমরা যারা জানি, ঠিক একই রকমভাবে এখন যে টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিনগুলো হচ্ছে, যেমন ডেঙ্গুসিল, বাট যেটা অলরেডি 2টো, আরেকটা নতুন অ্যাপ্রুভ হয়েছে টাক 003, এগুলো কিন্তু একই রকমভাবে আমরা ধরে নিতে পারি। এবং এ নিয়ে কিন্তু অনেক বিশেষজ্ঞ এখনও বলছেন যে একই রকম ফল হতে পারে, কারণ 4টে ভ্যারিয়েন্টের বিরুদ্ধে একই রকমভাবে অ্যান্টিবডি তৈরি করা অসম্ভব। আমার রিসার্চ নয় এগুলো, মানে আমি আমার কথা বলছি না, এটা ওনারা বলছেন। তারা কিন্তু উদ্বিগ্ন, আমি সেই লিঙ্কটাও দিয়ে দিতে পারি আপনাদের, যে তারা রিয়েলি দে আর ওরিড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তারা কিন্তু বারণ করছেন। তাহলে আমি শেষে কি বলবো, যারা আমার সহযোদ্ধা, যারা ন্যাচারাল ইনফেকশনে বিশ্বাস করেন, যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন, বই পড়ছেন, সংগ্রহ করছেন, প্রশ্ন করছেন, মানুষকে সচেতন করছেন, তাদের নিয়ে কোনো আমার প্রশ্ন নেই, সন্দেহ নেই যে তারা প্রকৃতির কাছে ফিরে গেছেন এবং তারা এই ডেঙ্গু ভ্যাকসিন নেবেন না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই তাদের বারণ করার কোনো গল্প নেই এখানে। কিন্তু যারা নতুন এসেছেন, এখনও দোদুল্যমানতায় ভুগছেন, পিপল দোজ হু আর ওয়েভারিং to take or not to take or not to take, that is the question. তারা এরকম যদি ভাবছেন যারা, তাদের বলবো, যদি সত্যি আপনারা মনে করেন যে না, আপনি ভ্যাকসিনে বিশ্বাস করেন, এই লোকটা ঠিকঠাক নয়, ভ্যাকসিন কত মানুষের ভালো করেছে, এখনও আপনারা সেটা বিশ্বাস করেন, তারা একটু দেখে শুনে নেবেন, ওয়েট করবেন, না হয় সঙ্গে সঙ্গে নিলেন না। অনুরোধ করবো আপনাদের। এতদিন তো ডেঙ্গু নিয়ে আপনারা বেঁচে আছেন, ডেঙ্গুর কত গল্প আমরা শুনতে পাই, তো না হয় কয়েক মাস ওয়েট করে গেলেন, দেখলেন যে কি হয়, যারা নিচ্ছে তাদের অবস্থাটা কি দাঁড়ায়, অনেকেই তো নেবেন, যেভাবে প্যানিকবাজি তৈরি হবে তো নেবেনই অনেকে।
তো আবার চারপাশে তো এগুলো ঘটবে, মশাও ছাড়বে, আমাদের দেশেও ছাড়বে, এখনও ছাড়েনি, ছাড়ার প্রস্তুতি চলছে। তো প্লাস যারা 2-3 ডোজ নিয়ে রেখেছেন তাদের ইমিউন সিস্টেমের অবস্থা তো ভালো না। প্রাকৃতিক পন্থায় যারা ফিরেছেন সেভাবে বাঁচছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা এখনও ফেরেননি তাদের ক্ষেত্রে তো এটা একটা হ্যাভক, ইট উইল প্লে হ্যাভক। তাই বলবো একটু অপেক্ষা করবেন, তাড়াহুড়ো করবেন না, পরে নিন, কিছুদিন পরে নিন, আঁকি দেখুন, বলবেন ওয়েট করি, আমরা দেখি কি হয়। করোনা ভ্যাকসিনের বেলায় তো দেখলাম, এবার না একটু ওয়েট করি, এ একটা আমি পথ বললাম। কিন্তু চাপ কিভাবে আসবে? আশাকর্মীরা আপনাদের বাড়ি বাড়ি কিন্তু 2-1 মাসের মধ্যেই যাবে এবং আপনার ফ্রিজ দেখতে চাইবে, টবে জল জমা দেখতে চাইবে, ইত্যাদি ইত্যাদি দেখতে চাইবে। আপনার পরিচিত মানুষ হলে বাড়িতে ঢুকতে কী সমস্যা বলুন তো? অবারিত দাঁড় করুন, হ্যাঁ পরে আসতে বলুন, অসুবিধে হলে হয়তো স্নান করছেন, এই সুযোগে তাদের সঙ্গে কথা বলুন, এই যে ভ্যাকসিন আসছে কিন্তু সাবধান থাকুন। তারাও তো মানুষ, তাদের কেন শত্রু মনে করবেন না? তারাও সাধারণ মানুষ, রুজি রোজগারের জন্য তারা স্বাস্থ্যকর্মী হয়েছেন। বিল গেটসের ছেলে মেয়ে সন্তান আশাকর্মী হবে, হেলথ ওয়ার্কার হবে, আদানি আম্বানির ছেলেপেলে হবে? এরা কত টাকা পায়? যদি টার্গেট দেওয়া হয়, ভ্যাকসিন বুঝলে তবেই পয়সা পায়, আর কিছু সামান্য ফিক্স মাইনে থাকে, তাও টার্গেট থাকে। ওরা কেন আপনাদের বারবার করে নিতে বলে? ওই যে তাদের দেখাতে হয়, শো করতে হয়, রেকর্ড দেখাতে হয়। অনেক সময় এমন অবস্থা হয় যখন আপনারা নিতে চান না, তখন ওটাকে ওরা ফেলে দেয়, মানে ফেলে দিয়ে দেখাতে চায় যে না আমরা একটা ভাইরালটা ইউজ করেছি, এই যে একটা মেসেজ এলো, মেসেজ পাঠিয়ে দেয়। করোনাকালে এরকম অনেক হয়েছে, ভ্যাকসিন নেননি, অনেকে নিতে চাননি, তাদের মোবাইলে মেসেজ ঢুকে গেছে। কেন? ওই যে তাদেরকে দেখাতে হয়, তারা চাপে থাকেন। তো তাঁদেরও তো, তারা স্বাস্থ্যকর্মী, তারা এত রিসার্চ তারা জানেন, তারা টেট্রাভ্যালেন মানে জানেন, তারা এডি মানে জানেন, তারা ওলবাকিয়া মানে জানেন, তারা ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউটের নাম শুনেছেন? কিছুই জানেন না তারা। তাদেরকে ওই স্বাস্থ্য কর্মচারীরা, মানে অফিসিয়ালরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারাও যে সব জানেন এমনও নয়। আর যারা কেউ জানলেও তারা চুপ করে থাকেন আর কি, তো জানেন আপনারা। তো তারা যেভাবে ট্রেনিং দেন, এইভাবে বলতে হবে, বাড়ি বাড়ি গিয়ে তারা সেভাবেই বলেন। তাদেরকে এগুলো কি তারা জানেন না? তো তাদেরকে মাথা ঠান্ডা রেখে নিজেদের লোক মনে করে কোঅপারেট করুন, এবং পারলে দুটো কথা বলুন, অ্যালার্ট করুন। দেখুন করোনার বেলায় এই হয়েছে, আপনারাও তো আমাদেরই পাড়ার আশাকর্মীরা, এক পাড়ারই হন, দূর থেকে হন না জেনারেলি, আপনারাও তো দেশের মানুষ, ব্যাপারগুলো অ্যালার্ট থাকুন। হ্যাঁ, এটা কিন্তু একটা অসুস্থতার ব্যাপার। তারপরে আমি যেগুলো বলি আপনারাও জানেন, নার্সিংহোম চলবে না, অসুস্থ না হলে ওষুধ বিক্রি হবে না, পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। তো এই কারণেই ওরা এই সিস্টেমটাকে, ক্যাপিটালিস্ট সিস্টেমটাকে, মেডিকেল সিস্টেমটাকে রিজুবিনেট করবার জন্য এইসব করতে থাকে আর কি। তো যাই হোক, সেটা বলবেন, ঠান্ডা মাথায় বলবেন, চেষ্টা করবেন, শুনলো না শুনলো, কিন্তু বলবেন। তাদেরকে শত্রু ভাববেন না, তারা আমাদেরই দেশেরই মানুষ, পৃথিবীর মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা আপনার শত্রু নন। আমাদের শত্রু আমাদের ভেতরে থাকেন, আমাদের লোভ, লালসা, আত্মকেন্দ্রিকতা, একা একা বাঁচার ইচ্ছে, নিজে বুঝলে অন্যকে অ্যালার্ট না করার ইচ্ছে। বা কী দরকার বলার, আমাকে পাগল ভাববে, চুপচাপ বুঝে গেছি, একা একা বুঝে যাই, অন্যকে কেন বলতে যাব? এই মানসিকতা, এগুলো আমাদের শত্রু। সেই শত্রুর বিরুদ্ধে লড়ুন। কারণ কার বিরুদ্ধে আপনি লড়বেন? বিল গেটসকে হাতের কাছে পাবেন না, আদার পুনাওয়ালাকে পাবেন না, পেলেই বা কী করবেন? সেই লোকবল আপনার আছে? কোটি কোটি মানুষ ধেয়ে যাচ্ছে, নেই। আমরা বিচ্ছিন্ন, আমরা একা। তাহলে আপনি কাকে হাতের কাছে পাবেন? স্বাস্থ্যকর্মীকে। তাকে যদি ধোঁকা বসিয়ে দেন, কি হবে তাতে? কি হবে? আপনি নিজের মানুষকেই তো মারছেন। গরিব, নিম্নবিত্ত, তারা বিলিয়নিয়ার না? তাহলে কি? আরও বিচ্ছিন্নতা বাড়বে, ওরা আরও পেয়ে বসবে আপনাকে, আপনি আরও একা হয়ে যাবেন। তাই তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমি বহু স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলেছি, গ্রামেগঞ্জে গিয়ে চেষ্টা করছি যোগাযোগ করতে, আশাকর্মী। আমার তালিকাতেই এখন অনেক আছেন যারা স্বাস্থ্যকর্মী, তারা তাদের কাজ করছেন, কিন্তু পাশাপাশি সাইডে, অফলাইনে এই কাজটাও তারা করছেন।
আসুন ইনক্লুসিভভাবে স্বাস্থ্যকর্মীদের শত্রু ভাবা বন্ধ করি, বোঝার চেষ্টা করি। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। শুভরাত্রি।